শোনা যাচ্ছে আমায়? হ্যাঁ স্যার। আচ্ছা আচ্ছা, নতুন কজন আছেন এখানে? মানে যারা আগে আমাদের সঙ্গে ছিলেন না, এই বছরই প্রথম ডেমো ক্লাস অ্যাটেন্ড করছেন আমার ক্লাস? ওকে, একজন আছেন, দুজন, তিন, বাকিরা তো তাহলে গুড ইভিনিং, গুড ইভিনিং। বাকিরা তাহলে আমাদের পুরনো বন্ধুরাই সব রয়েছেন, তাই তো? আর 3-4 জন নতুন রয়েছেন, বেশ। স্যার আমি আছি। হ্যাঁ, আপনি নতুন? স্নিগ্ধা মণ্ডল? হ্যাঁ স্যার আমি নতুন। ওকে ওকে ওকে, ঠিক আছে ঠিক আছে। আচ্ছা, এখন যে সমস্যাটা হয়েছে সেটা হলো এই 2 বছর ধরে প্রথম যে ক্লাসটা, যেটা আমরা যেটাকে ডেমো ক্লাস বলছি আর কি, এখন এই ডেমো ক্লাসে কি বলবো কি করব এইটা ভেবে খুব বিব্রত হয়ে যাই। মানে কি বলা উচিত ডেমো ক্লাসে। এনিওয়ে, দেখা যাক কি আমরা পারস্পরিক কথোপকথন, দ্বিপাক্ষিক কথোপকথনের মাধ্যমে বা কথনের মাধ্যমে আমরা কোনো একটা জায়গায় হয়তো পৌঁছবো, দেখা যাক। আচ্ছা, প্রথমেই জিজ্ঞাসা করবার যে বিষয়টি সেটা হলো গতবার এবং এইবার বাংলা ল্যাঙ্গুয়েজ 1 পরীক্ষা দিয়ে আপনাদের কি মনে হয়েছে? মানে দীর্ঘদিনের প্রিপারেশনের পর যে কোয়েশ্চেনটা দেওয়া হলো, এই কোয়েশ্চেনটা দেখে কি মনে হয়েছে? বিষয়টা পরীক্ষার আগে আগে বা ঠিকঠাক ম্যানেজ করে নেওয়া যাবে? মানে ম্যানেজেবল বিষয় বাংলা? প্যাটার্ন সম্পর্কে কেউ কিছু বলতে পারবেন? সরফরাজ আলী, আপনি কিছু বলবেন প্যাটার্ন সম্পর্কে? মানে কঠিন বা স্যার খুবই সহজ? বেশি দিয়েছে, হুম, ব্যাকরণটা বেশি দিয়েছে। হ্যাঁ ব্যাকরণটা। এই অমৃতা, আপনি কি ব্যাকরণ বললেন না ব্যাকরণ বললেন? ব্যাকরণ ঠিক আছে ঠিক ব্যাকরণ আছে ঠিক বলেছি। আছে ঠিক আছে, ব্যাকরণটা বেশি দিয়েছে। তার মানে আমরা ঠিক পরীক্ষার আগে আগে যে ধরনের কোয়েশ্চেন অ্যান্সার গুলো করেছিলাম, আপনাদের হয়তো মনে আছে বা আপনাদের কাছে তো রয়েছে, দেখবেন ওখানে ইউনিট ভাগ করে দিয়ে আমি ব্যাকরণের জন্য আলাদা একটা ইউনিট করে দিয়েছিলাম, ব্যাকরণের প্রশ্নটা বেশি দিয়েছিলাম। আশা করি আপনাদের মনে আছে। তো এই বছর অন্যান্য বিষয়, বিশেষ করে ম্যাথ এবং ইভিএস এ যেরকম প্যাটার্নের প্রশ্ন এসেছে বা যে স্ট্যান্ডার্ডের এসেছে, এবার দেখা গেল পরীক্ষাটা এই দুটো সাবজেক্ট বাদ দিয়ে শুধু যদি আছে, নবীন আছে, প্যাটার্ন আছে, আমি বলছি পরীক্ষাটা ওই ইভিএস আর ম্যাথ বাদ দিয়ে শুধু ইংলিশ, বাংলা আর সিডিপি, এই তিনটে যদি হয়, তাহলে আপনাদের মোটামুটি এই 2 বছর বা 1 বছর বা কয়েক মাসের অভিজ্ঞতায় কি বলে কোন টপিকটাতে সমস্যা হওয়া সম্ভব? কি মনে হয়? স্যার ম্যাথ আর ইভিএসটাই ডোবাবে, বাদ ধরলাম, বাকিগুলো ধরে নিলাম, মোটামুটি। ঠিক আছে, তো ডোবানোর আগে দেখা গেল আপনি সাঁতার শিখে গেলেন, ডুবলেন না, ম্যাথ আর ইভিএসটা সাঁতার কাটা হয়ে গেল, তারপর আমি কি বলেছি, দেখা গেল এই পরীক্ষা দুটো সাবজেক্ট বাদ দিয়ে হলো, তিনটেতে সাবজেক্টে পরীক্ষা হচ্ছে, তাহলে কি করবেন? অবশ্যই কোনটা সমস্যা বেঙ্গলি করতে পারে? ইংলিশ হবে। বেঙ্গলি বেঙ্গলি এবং ইংলিশ। ইংলিশ, বেঙ্গলি ইংলিশ কেন, সিডিপি কেন নয়? বেঙ্গলি ইংলিশ সিডিপিতে কেন? সিডিপিটা ভালো হবে। আছে। বেশ, সিডিপিটা ভালো হওয়ার একটা কারণ আছে, বড় কারণ আছে। কারণ সিডিপিতে যা আছে পুরোটাই থিওরির উপর রয়েছে, ইদার স্ট্যাটিক অথবা কনসেপচুয়াল। কিন্তু ল্যাঙ্গুয়েজ দুটোতে
এমন দুটো বিষয় আছে যে দুটো বিষয় না স্ট্যাটিক না কনসেপচুয়াল। সেটা কি? ওই গ্রামারের পোর্শনটা। যদি সর্বনাশ বলুন বা টাফ বলুন বা স্ট্যান্ডার্ড বলুন, যাই বলুন না কেন, সমস্যা যদি করে তাহলে কিন্তু ল্যাঙ্গুয়েজের গ্রামার পোর্শনটাতেই কিন্তু করবে। তার একটা হিন্ট কিন্তু এই বছর দিয়ে দিয়েছে। এটা যদি আপনারা বুঝতে হ্যাঁ পারেন স্যার। খুব ভালো। যদি বুঝে যান যে হিন্ট কিন্তু একটা দিয়ে দিয়েছে, দুটো দিক থেকে আমাদের প্র্যাকটিস করতে হবে। কি? যারা পুরনো রয়েছেন তাদের কাছে এটা প্র্যাকটিসের পর্বই চলছে, আমার যতদূর মনে হয়। যারা নতুন রয়েছেন আমরা নতুন করেই সবই শুরু করব, কিন্তু পুরনোদের কাছে আরেকবার রিভিশনও হবে, প্র্যাকটিসও হবে। প্যাসেজ বড়, মানে যেখানে যেখানে আটকানো সম্ভব বড় প্যাসেজ নির্দিষ্ট সময়ের মধ্যে পড়ে কমপ্লিট করতে হবে, 1 নম্বর। 2 নম্বর কি? ব্যাকরণটা কিন্তু আরো বেশি প্র্যাকটিস করতে হবে। স্যার ব্যাকরণ। আমি প্যাসেজ পড়ার সময়ই পাইনি। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আচ্ছা আছে। স্যার, বলছি যে যদি এরকম করি, মানে যেটা আমি এই বছর করেছি, মানে প্রথমে কোয়েশ্চেন গুলো দেখলাম, নিয়ে দেখার পর প্যাসেজটা পড়ে মানে মোটামুটি তো স্যার কোয়েশ্চেন গুলো মনে হবে যে হ্যাঁ এগুলো প্যাসেজ থেকে তোলা কোয়েশ্চেন, নিয়ে ওগুলোর নিচে আমি আন্ডারলাইন করে মানে তাতে আমার মনে হলো একটু কম হয়েছে, না তো স্যার গোটা প্যাসেজটাকেই মন হ্যাঁ, দিয়ে এটাই পড়তে নিয়ম, হচ্ছে মানে। এটাই নিয়ম, এটাই নিয়ম। আপনি যেটা করেছেন সেটাই নিয়ম। স্থান কাল পাত্রের নাম, যেখানে এসে কন্টেন্ট চেঞ্জ হচ্ছে, মানে বস্তু চেঞ্জ হচ্ছে, সেখানে কোনো সংখ্যাবাচক শব্দ যদি দেওয়া থাকে সেখানে এগুলো আগে দাগ দিয়ে নিতে হয়। এটাই নিয়ম, এটাই নিয়ম। এখন সমস্যাটা কি জানেন তো? সমস্যা হচ্ছে আপনারা যখন পরীক্ষা দিতে যাবেন তখন আপনাদের 1 2 3 4 5 5টা বিষয়ের উপর পরীক্ষা দিতে হবে। আমি এখানে একটা বিষয়ে ক্লাস নিচ্ছি, আপনি যখন পরীক্ষা দিচ্ছেন নির্দিষ্ট সময় আপনাকে 5টা বিষয়ে পরীক্ষা দিতে হবে। সেই দিক থেকে যদি আমরা প্রথম থেকেই খুব অল্প সময়ের মধ্যে গোটা প্যাসেজকে আইডেন্টিফাই করার প্র্যাকটিস না করি, পরীক্ষার হলে গিয়ে কিন্তু ওটা করা নেক্সট টু ইম্পসিবল। বাংলাতে না হয় ছেড়ে দিলাম, ইংলিশ আরো সমস্যা করবে। বোঝা গেল? এই বছর একটা হিন্ট দিয়ে দিয়েছে, সামনের বার ধরে নিন, মানে এটা আমার সৌভাগ্য বলুন চাই আপনাদের সৌভাগ্য বলুন, বাংলা কোয়েশ্চেন 2 বছর মানে মোটামুটি 2 মাসে প্রিপারেশন নিলেও হয়ে যাবে, এই রকম ধরনের কিন্তু এসেছে বাংলা কোয়েশ্চেন। যে কোয়েশ্চেন এসেছে তার তুলনায় আশা করছি আমরা আরো মানে কঠিন ভাবে আমরা এখানে প্রিপেয়ার্ড হয়েছিলাম। যে কোয়েশ্চেন এসেছে সেই তুলনায় মানে আমরা যেভাবে প্রিপেয়ার্ড হয়েছি সেই তুলনায় কোয়েশ্চেন কিছুই আসেনি। তার প্রথম একটা কারণ হচ্ছে পেডাগজি পুরো মানে পোর্শনটা কমিয়ে দিয়েছে, গ্রামার বেশি দিয়েছে। এবং গ্রামার মানে কি, আমি যেগুলো আপনাদের ডেইলি টেস্টে নিতাম এখনো দেখুন ওই স্ক্রল করলে পেয়ে যাবেন, বর্ণ বিশ্লেষণ, বর্ণ বিশ্লেষণ থেকে দিয়েছে। ঠিক আছে, তো মোটামুটি একটা হিন্ট দিয়েছে। এবছর যারা খুব সিরিয়াস, যারা ক্যান্ডিডেট ছিলেন তারা সাবধান হয়ে যাবেন এবং সামনের বছরের জন্য ম্যাথ এবং ইভিএস সেইভাবেই সেই লেভেলেই প্রিপারেশন নেবে। হয়তো বাংলার এবং ইংলিশের কোয়েশ্চেন দেখে তারা ভাববে যে এই দুটো আমরা 2 মাস বা 3 মাস আগে ম্যানেজ করে নেব, এখানে কিন্তু ভুল হয়ে যাবে, এখানেই কিন্তু ভুল হয়ে যাবে। এটা 2 মাস 3 মাসে ম্যানেজ করার জিনিস নয়, কারণ পরীক্ষা যেভাবে এগোচ্ছে, পরীক্ষার প্যাটার্ন যেভাবে এগোচ্ছে এবং ওরা যে ইন্টেনশন নিয়ে প্রশ্নগুলো করছে, তাতে কিন্তু একটার পর একটা সাবজেক্ট কিন্তু কঠিন করতে থাকবে, এটুকুনি মোটামুটি জেনে নিন। এবং আমি ঠিক মানে গত বছরও মানে 2022-এও পরীক্ষার সময় যে কথা বলেছিলাম পড়ানোর আগে, 23-এও যে কথা বলেছি এখনো সেই কথা বলছি। আমরা এখানে, আমি আমার সাবজেক্টের কথা বলছি, বাংলাটা কিভাবে পড়বো না, পরীক্ষার হলে যদি আনকমন কোয়েশ্চেন আসে, আমি ধরলাম কোনো কমন আসলোই না, বাংলাতে কোনো কিছু কমন হয় না, কোনো কিছুই না, গ্রামারও কমন নয়, ওটাও কমন নয়, যদি আনকমন প্রশ্ন আসে তাহলে আপনারা কিভাবে ম্যানেজ করবেন যাতে অন্তত পাস মার্কটা ওঠে, অ্যাটলিস্ট 22+ যাতে হয় প্রত্যেকের, আমরা সেইভাবে বাংলা পড়ার চেষ্টা করব। এবং তার সঙ্গে প্র্যাকটিস তো রয়েছে। বোঝা গেল?
এভাবে যদি আপনারা পড়তে পারেন, এবং একদম প্রথম দিকেই যেহেতু আপনারা জয়েন করেছেন, সুতরাং এবার আমরা ওই যে যেটা গতবার যেগুলো করেছিলাম সমাস, প্রত্যয়, ওগুলো করার আরো বেশি সময় পাবো আশা করছি আমাদের এই টার্মটা শেষ হতে হতে আপনারা এমন একটা মানে আপনাদের ওই এই এই বিষয়গুলো এমন একটা জায়গায় পৌঁছে যাবে যাতে যে কোনো ধরনের প্রশ্ন দিক না কেন সেটা যেন আপনারা ঘাবড়ে না যান, সেটা যেন সঠিকভাবে করে আসতে পারেন। অমৃতা বলুন। স্যার, আমি আবার এর মধ্যে কোথা থেকে একটা পেলাম, একটা লিঙ্ক দিল, সেখানে আবার দিয়েছে প্রাক প্রাথমিক শিক্ষা মানে তো হচ্ছে 5+, যেগুলো 5, 6, 7, 8, সেখানে আবার 12টা গল্প, 14খানা গান ঢুকিয়েছে। আচ্ছা, সে লিঙ্ক আমার কাছে আছে, আমি ইভিএস ম্যামকে সেদিন দিলাম, হ্যাঁ। আপনাকে ঢেলে দিয়ে দেবো। মানে ওই সেই বুলবুল পাখি, ময়না টিয়ে, ওইগুলো, তারপরে কি শিয়াল, অনেক কিছু ঢুকিয়েছে ওর মধ্যে। তো সেই বইগুলো তো আমাদের মানে এই বইগুলোতে তো নেই, যেগুলো নতুন গুলো ঢুকিয়েছে সেগুলো ওরা মানে কোন একটা কি একটা চ্যানেল আছে, চ্যানেল বা কি যাই না, ওই প্রাক প্রাথমিক শিক্ষা বলে ওরম ভাবে দিয়ে দিয়েছিল। তো নিচে অনেকে কমেন্ট করেছে এটা কিসের বই, হ্যাঁ, কোন তো বললো কার্টুন 5+ এর। এটা ফাইনালি আমি স্যারের সঙ্গে কথা বলবো। আমার কাছে এই ধরনের কোনো জিনিস এখনো আমি পর্যন্ত আপনাকে আসেনি। পাঠাচ্ছি পার্সোনালি, আপনি দেখে নিন। আমি আমি স্যারের সঙ্গে কথা বলবো, যদি স্যারের কাছে নতুন সিলেবাস এসে থাকে তাহলে উনি আমাকেও প্রোভাইড করবেন। আমি এখনো জানি না। আপাতত গতবারের যে সিলেবাসটা সেই সিলেবাস ধরে আমরা এখন এগোবো বলতে ওই না 1 to 8 এর যে বইগুলো আছে মনে আছে আমাদের, সেই আপনি বলেছিলেন যে 1 to 8 এর লেখকের নাম, হ্যাঁ, কে কোনটা লিখেছে আর কি সেগুলো সেগুলো আছে। তো ওর মধ্যে ওই 5 থেকে এটা ইংলিশেও ঢুকিয়েছে, টেক্সট দিয়েছে, বাংলাও ঢুকিয়েছে। টেক্সট গুলো দিয়েছে। হ্যাঁ, এবার আপনাকে আমি পার্সোনালি পাঠাচ্ছি, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। একটু দেখে নিন। ও এবার সব এবার আছে কিনা আমি জানি না। হ্যাঁ, এবার অফিসিয়ালি যতক্ষণ না পাচ্ছে আমি দেখে নিচ্ছি, স্যারের সঙ্গে কথা বলে নিই। যদি অফিসিয়ালি ওরা যদি ওখান থেকেই যদি কোনো চেঞ্জ করে থাকে অবশ্যই সেই প্যাটার্নেই আমরা পড়বো। তবে গ্রামারটা তো আমাদের কমন রয়েছে এবং পেডাগজিটা কমন রয়েছে। ওকে, মানে শিক্ষণ মূল্যায়ন, আয়ত্তীকরণ, অর্জন, এগুলো শিক্ষণের দক্ষতা, এগুলো তো আর চেঞ্জ হচ্ছে না, এগুলো একই রকম রয়েছে। কাজেই প্রথম দিকে এইগুলোই করে নেবো, তারপর দেখি যদি স্যারকে আমি বলে নিচ্ছি, আমার কাছে এখনো নেই, ওটা এখনো আমি পাইনি চেঞ্জ করেছে কিনা। ঠিক আছে, চেঞ্জ করলে আমি দেখব, কারণ এগুলো সাধারণত গতবার থেকেই যা দেখছি আমরা 2022-এও তাই, পরীক্ষার আগে আগে এগুলো দিচ্ছিল, চেঞ্জ করে দিয়েছিল হঠাৎ করে। দেখা যাক এখন কি দিয়েছে। ওকে, আমি পরে দেখে নেব। আচ্ছা, এ তো গেল কিভাবে এগোবো তার কথা। এইবার আপনাদের কাছে একটু শুনতে হবে যে আপনারা কোন কোন বিষয় পিছিয়ে রয়েছেন বাংলাতে। ম্যাক্সিমাম যারা এখানে রয়েছেন কোন বিষয়টা আপনাদের কাছে ভীতিপ্রদ? ব্যাকরণ, ব্যাকরণ আর হ্যাঁ স্যার, ওইটাই হয়ে গেল আমার মনে হয় হয়ে যাবে, ওই ব্যাকরণই গন্ডগোল, ব্যাকরণটা। সবার কি তাই? হ্যাঁ স্যার, প্যারাগজিটা কনসেপ্ট হয়েছে স্যার তার মধ্যে ব্যাকরণ, প্রত্যয় ধাতু ওইগুলো বেশি। বেশ বেশ। আর মোটামুটি পেডাগজিটা মোটামুটি আচ্ছা, পেডাগজি নিয়ে আপনাদের যে কথাটা আমি আগেরবার বলেছিলাম, পেডাগজিটাকে না একটু অন্যভাবে দেখবেন আপনারা, তাহলে দেখবেন বিষয়টা অনেক সহজ হয়ে যাচ্ছে। সেটা কি, এই টেট যারা দিচ্ছেন আপনারা, পেডাগজিটা এমন একটা টপিক যা 3জন টিচার কমপক্ষে পড়ান, যে কোনো জায়গায় আপনি পড়ুন না কেন। বোঝা গেল? আপনাদের অন্যান্য সাবজেক্ট অর্থাৎ ইভিএস বা ম্যাথের কিন্তু 1জন টিচার, পেডাগজি 3জন টিচার। এইভাবে আমি বাংলাতে যে পেডাগজিটা পড়াচ্ছি, ভাষা শিক্ষণ পদ্ধতি, ইংরেজি স্যার একই জিনিস ইংলিশে পড়াচ্ছেন। বোঝা গেল? বাংলায় আপনি পেডাগজি পড়ছেন, ইংলিশে পেডাগজি পড়ছেন, আবার সিডিপির ম্যামও একটা পোর্শন পেডাগজি পড়াচ্ছেন। তাহলে আপনাদের কাছে কিন্তু 3জন রয়েছেন পেডাগজি। কাজেই এই বিষয়ে কিন্তু আপনাদের কোনো ধরনের কনফিউশন থাকা কথা নয়। প্রশ্ন থাকতেই পারে, তার জন্যই আমরা রয়েছি, কনফিউশন থাকার কথা নয়। 1 নম্বর কথা। 2 নম্বর কথা, ব্যাকরণ। ব্যাকরণে যদি আমাদের সমস্যা হয়
কোন ক্ষেত্রে হতে পারে, এটা হলো প্রশ্ন। তাহলে সেগুলো আমাদের প্রথম থেকে শুরু করে দিতে হবে। যদি আমাদের সমস্যা হয় কোন ক্ষেত্রে হতে পারে, সমাস, কারক, প্রত্যয়, সন্ধিটা তাই তো? সন্ধিতে সমস্যা হবে? হবে না আচ্ছা স্যার যেভাবে ধরুন বুঝিয়েছিলেন না ওইটাই মনে ছিল। হ্যাঁ ওইটাই বলছি, সন্ধিতে ধনী সমস্যা হতেই পারে, সন্ধিতে হবে না যে বলছি না, কিন্তু আমরা যেভাবে করেছি আশা করি সন্ধিটা বেশিরভাগ আপনাদের কাছে হয়তো অতটা কঠিন নাও মনে হতে পারে যেভাবে আমরা করার চেষ্টা করেছি। ধ্বনি পরিবর্তন, ধ্বনি পরিবর্তনটা কারণ ধ্বনি পরিবর্তনের মধ্যে অনেক রকমের ভ্যারিয়েশন আছে, শুধু ধ্বনি পরিবর্তন না, ধ্বনি এবং বর্ণের যে চ্যাপ্টারটা সবচেয়ে বেশি প্রশ্ন ওটা থেকে আসে, মানে করা যায়। কেউ যদি ভাবে যে আমি 100 নম্বরের কোশ্চেন শুধু ধ্বনি এবং বর্ণ থেকেই করব, তাহলেই করে দিতে পারি, তাই না? হ্যাঁ স্যার। আচ্ছা, পুরনো স্টুডেন্টদের মধ্যে কে কে আছেন? অমৃতা এই বাদে আর কে কে রয়েছেন? আমি আছি। আপনি আছেন, অপরূপা মণ্ডল। আচ্ছা ওই ওটা হ্যাঁ মনে আমিও আছে? আছি। হ্যাঁ হ্যাঁ, ওই ছড়া যেটা আমরা বানিয়েছিলাম মুখে মুখে, অঘোষ আর অল্প প্রাণের যে হ্যাঁ ছড়াটা স্যার বানিয়েছিলাম হ্যাঁ। সেটা মনে আছে? বলুন তো দেখি কি। আর কেউ? ঠিক আছে, না সরির কিছু নেই, কি মনে নাই বলুন থাকতে স্যার পারে, শুনতে আমারই মনে পাইনি। থাকে। বলছি যে অঘোষ সঘোষ তারপর অল্প প্রাণ মহাপ্রাণের একটা ছড়া আমরা মুখে মুখে বানিয়েছিলাম না মনে রাখার জন্য? হ্যাঁ ওই তো 2 4 মহাপ্রাণ, 1 3 5 বোধহয় অল্প প্রাণ। হ্যাঁ ওই ছড়াটা এটা সেই পড়েছিলাম, ছড়াটা? মনে পড়ছে না। এ তো কোনো মিল নেই তো, গদ্য গদ্য ছন্দে বানিয়েছেন নাকি আবার নতুন করে? না স্যার। ওকে, কোনো ব্যাপার নেই, ঠিক আছে ঠিক আছে, আজকেরটা জাস্ট একটু মানে এটা আলোচনা করা, আর কিচ্ছু না। অঘোষ হলো 1 2 আর ঘোষ 3 4 5, মহাপ্রাণে 2 4, অল্প প্রাণ 1 3 5, এইটুকুনি। এই 2 লাইন 2টি পংক্তি, কিন্তু এটা যে কি সাংঘাতিক কাজের, যদি এই বিষয়ে কোনো প্রশ্ন আসে তখন বোঝা যাবে। এবং ওই যে 25টি বর্ণ রয়েছে, কি বর্ণ? 25টি স্পর্শ বর্ণ। স্পর্শ বর্ণ রয়েছে 25টি। ওই 25টি স্পর্শ বর্ণ থেকেই ঘুরিয়ে ফিরিয়ে কিন্তু অনেক রকমের প্রশ্ন করা যায়। তার নমুনা আপনারা দেখেওছেন, আমরা গতবার করেওছি, স্পর্শ বর্ণ থেকেই শুধু কত রকমের প্রশ্ন। বুঝতে স্যার পারলেন? বলুন বলুন। বলছি আরেকবার ছন্দটা বলবেন, আমি লিখে নেব। হ্যাঁ একবার কেন, হয়তো সে তো নোটে থাকবেও। অঘোষ হলো 1 2, অঘোষ হলো 1 2 আর ঘোষ 3 4 5, হয়েছে? অঘোষ হলো 1 2 আর ঘোষ 3 4 5, মহাপ্রাণে 2 4, অল্প প্রাণ 1 3 5। এই যে আমরা করেছিলাম এটার থেকেই তো এবার প্রশ্ন এসেছে, এটার থেকেই তো প্রশ্ন এসেছে। এবার সমস্যাটা কোথায় হয়েছে? প্রশ্নটা দিয়েছে কোথার থেকে? ওই উষ্ণ বর্ণগুলো দিয়েছে, ওগুলো কোন কোন ইয়েতে পড়ছে, মহাপ্রাণ না অল্প প্রাণ, এরকম ভাবে এসেছে, এটার থেকেই এসেছে প্রশ্ন। এবার আপনাদের যে নোটটা দিয়েছিলাম ওইখানে সব দেখবেন সব রয়েছে দেওয়া, ঠিক আছে? তো বাংলায় যদি আমরা এইভাবে যদি এগোতে পারি, তাহলে আশা করছি প্রশ্ন, দেখুন ল্যাঙ্গুয়েজ গ্রুপে প্রশ্ন কঠিন করার কোনো জায়গা নেই, কঠিন করার কোনো জায়গা নেই। এক, যদি না আজ এবার যেমন ওই ইয়ে যেটা দিয়েছিল, কি বলে, শব্দার্থ যেটা দিয়েছিল, সেটা দিলে হয়তো আমিও সব শব্দের তো অর্থ আমারও জানা নেই, সেক্ষেত্রে আপনারা নিজেদেরকে নির্দোষ বলে ভাবতেই পারেন, কোনো অসুবিধা নেই। আপনাদের পরিশ্রম যে আপনারা কম করেছেন সেটা কোনো কথা নয়, সেটা ভাবার কোনো মানে কারণই নেই। শব্দের অর্থ অনেকে নাই জানতে পারে, বাকিগুলো গ্রামারটা
ওটাই তো আর জানা বোঝার কোনো ব্যাপার না, ওটা কনসেপ্ট। ঠিক আছে, গ্রামারের কনসেপ্টটা যদি আমাদের খুব ভালোভাবে যদি আমরা রপ্ত করতে পারি, তাহলে কিন্তু ল্যাঙ্গুয়েজে আমাদেরকে খুব কম করে হলেও 26+, 25 থেকে 26+ কেউ কাটতে পারবে না। আমি বাকি 4-5 নম্বর আমি ধরে নিলাম ওইখান থেকে, ওই অর্থ টর্থ ওগুলোর থেকে আমি ধরে নিলাম। 24 থেকে 26+ কেউ কাটতে পারবে না, শুধু গ্রামারটা যদি আমরা একবার ঠিক করে নিই। আর যেহেতু আপনারা প্রথম থেকেই এবার উঠে পড়ে লেগেছেন, গ্রামার কিন্তু সপ্তাহে একদিন পড়ার জিনিস নয়। কি বললাম? গ্রামার সপ্তাহে একদিন পড়বার জিনিস নয়। আচ্ছা, একটুখানি ঝালিয়ে নি দেখি। এই যে আমরা যে কথা বলছি, আমি কথা বলছি, আপনারা তার সঙ্গে যোগ দিচ্ছেন, এই যে কথা বা ভাষা, এই ভাষার একেবারে প্রাথমিক রূপ কোনটা বা প্রাথমিক উপাদান কি? ভাষার প্রাথমিক উপাদান ধ্বনি। ধ্বনি। ধ্বনি থেকে কতগুলো স্টেপ পার হয়ে ভাষাতে আসছে? ধ্বনি, বর্ণ, শব্দ, বর্ণ বা শব্দ এক, ধ্বনি 5টা মনে হয়। আচ্ছা, নতুন কে আছেন? নতুন একজন আসলেন। আহ, স্যার আমি আছি। হ্যাঁ, স্নিগ্ধা, স্নিগ্ধা মণ্ডল বিশ্বাস। আপনি বলুন তো, ধ্বনি থেকে ভাষায় পৌঁছতে গেলে কটা ধাপ পেরোতে হয়? ধ্বনি থেকে ভাষার 5টা ধাপ। আচ্ছা, আসছি মুনমুন মণ্ডল, আপনাকেও জিজ্ঞাসা করব। স্নিগ্ধা বলুন, ধ্বনি থেকে ভাষা কটা ধাপে আছে? স্যার মনে পড়ছে না। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। মুনমুন বলুন তো 5টা ধাপ কি কি? স্যার ধ্বনি, বর্ণ। স্যার শব্দটা কি বর্ণের মানে মধ্যেই পড়ে? মানে আমি জিজ্ঞাসা করছি আপনাকে, মনে পড়ছে আমি না আমি ঠিক। পরে বলবো, আগে আপনি বলে নিন। 5টা আগে আমাকে হিসেব বুঝিয়ে দিন, তারপর আমি বলছি। ধ্বনি, বর্ণ, শব্দ আর মানে লাইনটাকে কি বলবো, স্যার বাক্য। বলবো? বাক্য, হ্যাঁ, বলবেন আপনি, দাঁড়ান, ইনি বলে নিন। বলুন, আপনার মতো হ্যাঁ আপনি স্যার, বলুন। স্যার এতটুকুই বলতে পারবো। ও মা, তো ভাষায় তো আসলাম না তো, মাঝ রাস্তায় গিয়ে তো থেমে যেতে হলো। পুরোটা কমপ্লিট করুন, বলুন। ধ্বনি, বর্ণ, শব্দ, তারপর কি বলেছেন? বাক্য। বাক্য, তারপর? তারপরে স্যার ভাষাতে চলে এলাম, মাঝে তো তারপর স্কিপ ভাষা। করে গেলাম। এটা গেল। আচ্ছা, অপরূপা, আপনি বলুন। হ্যাঁ স্যার বলুন। বলুন। ওটাই বলবো তো আমার হ্যাঁ হ্যাঁ, ভাষা ওটাই বলুন। হ্যাঁ হ্যাঁ, ধ্বনি বা বর্ণ, তারপর শব্দ, পদ, বাক্য, তারপর হচ্ছে ভাষা। ভেরি গুড, ভেরি গুড। ওই যেটা প্রত্যেকে ভালোভাবে শুনুন, অমৃতা আপনিও শুনুন। এই যে বারবার করে বলছি না, কনসেপ্টটা ক্লিয়ার না থাকলে এখন যা পরীক্ষা তাতে পাশ করা যাবে না। ধ্বনির লিখিত রূপ হলো বর্ণ, যে কটা বর্ণ সে কটা ধ্বনি। বোঝা গেল? ধ্বনির লিখিত রূপ হলো বর্ণ, ধ্বনি আর বর্ণ আলাদা নয়। আর যখন ভাষার কথা বলবো তখন বর্ণ আসছে কেন? বর্ণ কি কানে শোনা যায়? না স্যার, ওটা লেখা। তাহলে আপনারা বলতে পারেন যে হ্যাঁ স্যার, এই যে গ্রিটিংস কার্ড খুললে যে মিউজিক হয়, তো বর্ণ তো কানে শুনছি, তো তো ওইটা ওইটা কানে শোনা নয়, ওটা ধ্বনিই শুনছি আমরা। ওটা লেখার জন্য, লেখার জন্য। যখন ভাষার কথা বলা হবে তখন ধ্বনি হবে, বর্ণ হবে না। অপরূপা যেমন বললেন, ধ্বনি বা বর্ণ স্ল্যাশ দিয়ে, মানে লেখার ক্ষেত্রে হলে বর্ণ, কথার ক্ষেত্রে হলে ধ্বনি। ধ্বনি, ধ্বনিগুলো কি এলোমেলো? এলোমেলো ধ্বনি এক জায়গায় যোগ হয়ে কি হয়?
শব্দ তৈরি করে। ঠিক আছে, শব্দ বিভক্তির সঙ্গে যুক্ত হয়ে কি হচ্ছে? পদ। পদ তৈরি করছে। আর পদ মানে বাক্যে ব্যবহৃত শব্দকেই পদ বলা হয়, মানে বাক্য তৈরি হলো পদ দিয়ে। আর বাক্য কিসের সাহায্যে, মানে কিসের উপকরণ? ভাষার উপকরণ। ভাষা। বোঝা গেল? তাহলে কটা স্টেপ হলো? ধ্বনি বা বর্ণ এটা এক, শব্দ, পদ, বাক্য, ভাষা, পাঁচটা। এবার যদি একটুখানি আমরা মনোযোগ দিই তাহলে আরেকটুখানি ছোট হয়ে আসবে বিষয়টা, চারটে হবে। কি? কারণ শব্দ এবং পদ এই দুটো একই জিনিস। কি বললাম? শব্দ এবং পদ এই দুটো একই ব্যাপার। কেন? কারণ শব্দ যখনই বাক্যে ব্যবহার হচ্ছে তখনই সেটা কি? পদে পরিণত হচ্ছে। শব্দটা কিন্তু আলাদা কোনো বিষয় নয়। বোঝা গেল? যেমন আমি বললাম আমি, আ, ম, ই, তিনটে ধ্বনি আছে। তিনটে ধ্বনি দিয়ে কি তৈরি হলো? একটা শব্দ আমি। ভালো করে বুঝবেন, তিনটে ধ্বনি, সেখান থেকে তৈরি হলো একটা শব্দ, কি? আমি। আচ্ছা, একটুখানি বোর্ড ওয়ার্ক করা যাক, কেমন? আ, ম, ই, এগুলো কিসের রূপ? বর্ণ। বর্ণ তো বটে, আমি লিখছি বলে বর্ণ, তো এগুলো প্রত্যেকটার তো এক একটা ধ্বনি রয়েছে। ধ্বনি রয়েছে। এটা যখন যোগ হচ্ছে তখন কি তৈরি হলো? শব্দ। শব্দ। এবার আমি যখন বলবো আমি পড়ছি, এটা কি তৈরি হলো? বাক্য। বাক্য। এখন এই বাক্যের মধ্যে ওই যে আমি শব্দটা রয়েছে, ওটাকে কি তখন আর শব্দ বলবো? ওটা তখন পদ হবে। কিন্তু 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 যেটা আমার বক্তব্য বিষয় সেটা ভালো করে বুঝবেন। যেখানে আমরা ভুল করি, যে ভুলটা আমরা ধ্বনি এবং বর্ণতে করলাম, ধ্বনি আর বর্ণ কি আলাদা? না, দুটোই এক। দুটো একই তো, দুটো একই, কিন্তু ধ্বনি আর শব্দ তো আলাদা। ধ্বনি ছড়ানো ছিল, সব ধ্বনিগুলো। হ্যাঁ, এবার ধ্বনির থেকে যখন শব্দ হচ্ছে তখন ফর্ম তো চেঞ্জ হচ্ছে। কতগুলো ধ্বনি একত্রিত হয়ে কি তৈরি করে? শব্দ তৈরি করে। বোঝা গেল? কিন্তু শব্দ আর পদ কি আলাদা? এর কি কোনো চেঞ্জ হচ্ছে? কোনো চেঞ্জ হচ্ছে না তো। যখনই বাক্যের মধ্যে বসছে তখন সেটাকে বলা হয় পদ, আর যখন একা একা থাকে তখন সেটা হচ্ছে কি? শব্দ। বোঝা গেল? শব্দ আর পদ তো আলাদা নয়। এবার যদি বলেন যে স্যার বিভক্তি যুক্ত হচ্ছে, হ্যাঁ বিভক্তি যুক্ত হয়েই শব্দ পদ হচ্ছে, কিন্তু বিভক্তিগুলোর মধ্যে একটা মজাদার বিভক্তি আছে, কি বলুন তো সেই বিভক্তিটার নাম? শূন্য বিভক্তি। ওটাও একটা বিভক্তি। কি বিভক্তি বললাম? শূন্য বিভক্তি। আচ্ছা, বর্ণমালার মধ্যে কোন বর্ণটি শূন্য বিভক্তি হিসেবে ব্যবহার করা হয়? বর্ণমালার মধ্যে কোন বর্ণটিকে শূন্য বিভক্তি হিসেবে ব্যবহার করা হয়? এইবারের কোশ্চেন এরকম হবে, কিন্তু এর জন্য প্রস্তুত থাকুন। আপনারা সবাই জানেন কোন বিভক্তি। এই শূন্য বিভক্তি কোন বর্ণ? দেখো, দেখেছো? শূন্য বিভক্তির আর এক নাম অবিভক্তি। এটা আপনি বলেছিলেন। বোঝা গেল? আমি তো সবই বলেছিলাম বাবা। তো সে পরীক্ষার হলে গিয়ে যদি না মনে থাকে বলার কি লাভ হবে বলুন তো? বোঝা গেল? অ এমন একটা বর্ণ, আজকে প্রথম দিন, এটা একদম পুরো গেঁথে রাখুন মনে। অ এর অনেক কটা ফরমেশন আছে, অনেক কটা। অ প্রথমত হচ্ছে অ। আচ্ছা, অ কত প্রকার শুনেন একটুখানি। এটাও বলেছিলাম, মনে হচ্ছে? সেই কাল হো না হো, এই উদাহরণটা দিয়ে বলেছিলাম। হিন্দিতে যখন কাল লেখা হয় তখন কি, টুমরো যদি হিন্দিতে লেখা হয় তখন ওরা কোন অ ব্যবহার করে?
রস্য অ এর কথা শুনেছিলাম, এটাও তো বলেছিলাম, মনে পড়ছে? রস্য অ, হিন্দিতে যদি আমরা লিখি কাল মানে টুমরো, টুমরো লেখার সময় আমরা লিখি কাল, কাল, এটা এই যে কাল যেটা বলছি এটা হচ্ছে দীর্ঘ অ, ঠিক আছে? এইটাই দীর্ঘ কি করে বুঝবো? এটা যখন হিন্দিতে লেখা হয় তখন এইভাবে লেখা হয় কাল, এই যে অটা মানে হচ্ছে রস্য অ, কাল, ওরা কিন্তু কাল লেখে না। হ্যাঁ ওরা অথচ আমরা এটা আকারের ক্ষেত্রে আমরা এটার উচ্চারণ কি করি? কাল বলি, এটা কিন্তু কাল নয়। সেই কাল মানে হচ্ছে কি টাইম, অথবা কি মৃত্যু, মহাকাল যাকে বলি, ঠিক আছে? সেটা কাল, আর এটা হচ্ছে কাল, আজ যাব না কাল যাব, এই সেই কাল মানে হচ্ছে এটা কি, এটা হচ্ছে রস্য অ, ঠিক আছে? এই পার্থক্য, এই এই এইভাবে আমাদের এগোতে হবে। আর ওই যে ওই ভদ্রলোক, অকে কি বলা হচ্ছে? নীলিন বর্ণ বা লীন বর্ণ বা শূন্য বর্ণ, যা কিছু বলি না কেন, শূন্য বিভক্তি, অবিভক্তি, কেমন? এইভাবে কিন্তু প্রস্তুতি নিতে হবে, নয়তো সম্ভব না। এবার বলুন, শুধু বর্ণমালা থেকে যদি প্রশ্ন করা হয় তাহলে আমরা কজনে অ্যাটেন্ড করতে পারবো? এইভাবে যদি না পড়তে পারি। এবার আপনাদের একটা সুবিধা আছে, গতবার তো মানে এই 2023-এর, যেহেতু আমরা কম সময় ছিল, আমরা এতটা মানে ডেপথ নিয়ে আমরা পড়তে পারিনি, বা পড়ার সুযোগটাও ছিল না। কিছুটা আমি শুরুও করেছিলাম, তারপরের দিকে আমি যতটা সম্ভব করানোর চেষ্টা করেছি। এবার কিন্তু আমরা এইভাবে পড়বো, মানে আমাদের বর্ণমালাটাও কিন্তু আমাদের এইভাবে পড়তে হবে। গতবার হয়তো এতগুলো কথা বলার সুযোগ পাইনি, কিন্তু এবার যেহেতু প্রথম দিকে রয়েছেন, একেবারে আমরা পুরো চেষ্টা করব যাতে একদম কনসেপ্ট যাতে পুরো ক্লিয়ার থাকে বর্ণমালা সম্পর্কে। এই বর্ণমালাটা অন্য জিনিস, আমরা এইভাবে আমাদেরকে স্কুল কলেজেও পড়িনি। আপনারা সঙ্গে থাকুন আমাদের, বা যারা রয়েছেন তাদের কাছ থেকেও আপনারা জিজ্ঞাসা করতে পারেন। আমরা ব্যাকরণকে সম্পূর্ণ অন্যভাবে দেখাতে চেষ্টা করি, কেমন? ব্যাকরণ ওইভাবে পড়ানো হয় না স্কুলে, কলেজেও পড়ানো হয় না, আমরা যেভাবে এখানে পড়ার চেষ্টা করি। তাহলে আমরা কি বুঝলাম? ধ্বনি আর বর্ণ এক, শব্দ এবং পদ এক। কেন এক? কারণ শব্দের সঙ্গে যদি যখন শুধুমাত্র শব্দটা যখন থাকবে, তার যে ফরমেশনটা বা তার যে রূপ, সেটা বাক্যের মধ্যে অপরিবর্তিত থাকে, পাল্টায় না। তার সঙ্গে বিভক্তি যুক্ত হয় ঠিকই, কিন্তু বিভক্তি যুক্ত হলেও পাল্টায় না। কেন বিভক্তি যুক্ত হলে পাল্টায় না? কারণ বিভক্তিদের মধ্যে এমন একটি বিভক্তি আছে যেটা শব্দের সঙ্গে বসলেও শব্দের মূল রূপের কোনো পরিবর্তন হয় না। কোয়েশ্চেন নাম্বার 2, এমন কোন বিভক্তি শব্দের সঙ্গে বসলেও যার পরিবর্তন হয় না, শব্দের পরিবর্তন ঘটায় না? কিন্তু যদি থাকে রে, ক, কে, এর, এ বা অন্তস্থ অ, এগুলো বসলে কি হয়? শব্দের পরিবর্তন হয়। আমায়, আমাকে, আমারে, আমার, ঠিক আছে? আমি থেকে যদি বিভক্তি বসাই, আমার, সঙ্গে সঙ্গে পরিবর্তন হয়ে গেল। কিন্তু যদি অবিভক্তি হয় বা যদি শূন্য বিভক্তি হয় তখন কি হয়? তখন কিন্তু শব্দের কোনো পরিবর্তন হয় না, ঠিক আছে? ইনফ্যাক্ট শব্দের কোনো পরিবর্তন হয় না, শুধু শূন্য বিভক্তির জন্য নয়। আমার, আমার কথাটা যে কোনো বাক্যের মধ্যেই বসতে হবে তার তো কোনো মানে নেই। আমার তো একটা শব্দও হতে পারে, সেটা দিয়ে আমি বাক্য রচনা করতে পারি, তাই তো? যখন বাক্য রচনা করছি তখন সেটা পদে পরিণত হচ্ছে, মানে তাকে আমরা পদ বলছি, পরিণত হওয়ার কিছুই নেই। সুতরাং শব্দ আর পদ কি এক না আলাদা? পদ এক। এক, ঠিক আছে? এরপরে আসছে বাক্য, তারপর আসলো ভাষা। কিন্তু ভাষার আগে আরেকটা স্টেপ আছে, কেউ বলতে পারবে? একটু বুদ্ধি খাটান। ভাষার বেসিক কাজটা কি, প্রাথমিক কাজ কি ভাষার? যোগাযোগের মাধ্যম। যোগাযোগের মাধ্যম, অর্থযুক্ত, অর্থযুক্ত, ভাব। মনের ভাব প্রকাশ, অর্থযুক্ত। হ্যাঁ, তাহলে ভাষার আগে কি আসছে বাক্যের সঙ্গে? অর্থ। 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 তারপর আসছে ভাষা, কারণ অর্থ না হলে কিন্তু ভাষাটা
হবে না, কারণ অর্থ না হলে মনের ভাব প্রকাশ পাবে না। ঠিক আছে, এগুলো হচ্ছে সূক্ষ্ম মানে ধাপ আর কি, মানে সূক্ষ্ম পর্ব এগুলোর। এমনি মোটা দাগের পর্ব হচ্ছে ওই কটাই, 4টে বা 5টা। কেমন? এই ভাষাটাকে আমরা কিভাবে শ্রেণীকক্ষে শেখাবো এবং কিভাবে শিক্ষার্থীর উপযোগী করে তুলবো, তার জন্য কিছু পদ্ধতি এবং কিছু প্রকরণের প্রয়োজন। সেই পদ্ধতি এবং প্রকরণগুলি আমরা এই যে পেডাগজি যেটা রয়েছে আমাদের, পেডাগজি অফ ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট, ল্যাঙ্গুয়েজ টিচিং অ্যান্ড ডেভেলপমেন্ট, এইটাই আমরা এখানে শিখব। যেমন ধরুন সরল বাক্য, জটিল বাক্য, যৌগিক বাক্য, এই যে টপিকটা বাক্য, এটা কার কাছে কঠিন মনে হয়? সরল বাক্য কোনটা, জটিল বাক্য কোনটা, যৌগিক বাক্য কোনটা, এটা কার কাছে কঠিন মনে হয়? 1 2 স্যার আমার 3 কাছে 4 5। দাঁড়ান, এই তো আপনার বন্ধু বান্ধব সব আসছে, একা আপনি নেই, আরো আছে। হ্যাঁ, বেশ বেশ বেশ। এবার দেখুন, অথচ এটা এমন একটা টপিক যেটা যদি ক্লাস 5-এও যদি আমাদেরকে শিখিয়ে দেওয়া হতো এইভাবে, তাহলে আমরা শিখে যেতে পারতাম। ক্লাস 5ও দরকার নেই, ক্লাস 4-এই আমরা শিখতে পারতাম, এমন মজাদার টপিক। আচ্ছা, দেখুন কত সহজে শেখা যায়। 3টে কথার মাধ্যমে আমরা শিখে নেব, 3টে কথা, আর জীবনেও ভুলবো না। চাইলে লিখে নিতে পারেন, বা যখন শিখবো তখন আমরা লিখে নেব। বুঝে যাচ্ছে? আমি বুঝিয়ে দিচ্ছি। লেখা না বোঝা গেলে আমি বুঝিয়ে দেবো। শুধু এই 3টে লাইন মনে রাখবেন, সারা জীবনে কোনোদিন জটিল, যৌগিক আর সরল বাক্য ভুলবেন না। 3টে লাইন কি? সরল বাক্য, যখনই বাক্য নির্ণয় করতে যাবেন, জটিল বাক্য না সরল বাক্য, প্রথমেই খোঁজ করবেন ক্রিয়াপদ কোনটা, সমাপিকা ক্রিয়া আছে কি নেই। যদি দেখেন একটি সমাপিকা ক্রিয়া আছে কোনো বাক্যে, সেটাই সরল বাক্য। কি বললাম সুমিত, কি বললাম? সরল বাক্য কাকে বলবো? যে বাক্যে একটি সমাপিকা ক্রিয়া থাকবে, যে বাক্যে একটি সমাপিকা ক্রিয়া থাকবে। সরল ঠিক আছে, সরল বাক্যে একটা সমাপিকা ক্রিয়া ব্যাস থাকবে। এটাই হচ্ছে মূল মন্ত্র। এইটাই এবার সারা বছর জপ করতে হবে, আর কিচ্ছু লাগবে না। সরল বাক্যে একটি সমাপিকা ক্রিয়া। এরপরে স্টেপ, 1000 খানা অসমাপিকা ক্রিয়া থাকতে পারে সরল বাক্যে, কিন্তু সমাপিকা ক্রিয়া একটি থাকবে। আমি ঘুমিয়ে, খেয়ে, গল্প করে, পড়ে, স্নান করে, ঘুমিয়ে, স্বপ্ন দেখে, খেলতে খেলতে, গল্প করতে করতে, পড়াশুনো করতে করতে স্কুলে যাব। কোন বাক্য এটা? সরল বাক্য। সরল বাক্য। কারণ আমাকে কি বলছে এত কিছু কিচ্ছু শোনার দরকার নেই, আমার টার্গেট কোনটা? একটি সমাপিকা ক্রিয়া। ব্যাস, সরল বাক্য শেখা শেষ। আর কিচ্ছু নেই সরল বাক্যের মধ্যে, আর কিচ্ছু নেই সরল বাক্যের মধ্যে। একটি সমাপিকা ক্রিয়া মানে সরল বাক্য হয়ে গেল, ব্যাস কমপ্লিট। যৌগিক বাক্য, আচ্ছা যৌগিক মানে আমরা কি শিখেছি? আপনাদের ক্রিয়াপদের মধ্যে একটা যৌগিক ব্যাপার ছিল, কি শিখেছি আমরা? যৌগিক মানে কি? डबल रोल, डबल रोल, डबल रोल। सीता और गीता, राम और श्याम, डबल रोल। মানে
সরল বাক্যের ডবল রোল। কি বললাম? সরল বাক্যের ডবল রোল মানে দুটো সমাপিকা ক্রিয়া থাকবে। এই যে দুটো সমাপিকা ক্রিয়া, একটি বাক্যের মধ্যে যদি দুটো সমাপিকা ক্রিয়া থাকে তাহলে ওই সরল বাক্যের জায়গা থেকে ভেঙে দিতে হবে। কে ভাঙবে? আপনি আমি ভাঙবো না, ভাঙা থাকবে কি দিয়ে? এবং দিয়ে, আর দিয়ে, ও দিয়ে। বোঝা গেল? এই অব্যয়গুলো দিয়ে ভাঙা থাকবে। দুটো সরল বাক্য থাকবে। প্রথমে একটা উদাহরণ দিলাম সরল বাক্যের, দ্বিতীয় উদাহরণ কি? আমি স্নান করব এবং দুপুরে খাবো বা লাঞ্চ করব। আমি স্নান করব এবং ভাত খাবো। বোঝা গেল? আমি স্নান করব আর ভাত খাবো। এবার একটা জিনিস দেখুন, যৌগিক বাক্য বুঝবেন কি করে? যদি এবং আর এগুলো যদি না থাকে তখন কি করে বুঝবেন? মানে থাকবে, এটা যদি না বুঝতে পারেন তখন কি করে বুঝবেন? দুটো বাক্যকে আলাদা করে উচ্চারণ করুন, দেখুন দুটোই মনে হবে কি স্বাধীনভাবে উচ্চারিত হচ্ছে। এটাকেই বলা হয় স্বাধীন বাক্য। দুটো স্বাধীন বাক্য। স্বাধীন বাক্য মানেই সমাপিকা ক্রিয়া আছে। বোঝা গেল? আমি স্নান করব একটা সরল বাক্য, আমি ভাত খাবো আর একটা সরল বাক্য। দুটোকে যোগ করে দিন, হয়ে গেল যৌগিক বাক্য। মানে একই সরল বাক্যের দুটো রূপ। ডবল সরল বাক্যকে বলা হয় যৌগিক বাক্য। এটা মনে থাকবে তো? ডবল সরল বাক্যকে বলা হয় যৌগিক বাক্য। এটা মনে রাখবেন। হলো? জটিল বাক্য, লাইনটা পড়ুন। দুটি বাক্য পরস্পরের উপর নির্ভরশীল, অর্থাৎ একটা স্বাধীন একটা পরাধীন বাক্য। কিরকম? যদি বৃষ্টি হয় তাহলে আমি খেলতে যাব। যদি বৃষ্টি হয় তাহলে আমি খেলতে যাব। যখন তুমি আসবে তখন আমি পড়তে বসবো। এবার এই যখন তখনটা উঠিয়ে দিন। তুমি আসবে, আমি পড়তে বসবো। হলো? দুটো সরল বাক্য আছে। তুমি আসবে, আমি পড়তে বসবো। যেই যখন তখন লাগিয়ে দিলাম তখন দেখুন তো, এবার দেখুন তো সরল বাক্য দুটো কি আর নিজের মতো উচ্চারণ করতে পারবেন? যখন তুমি আসবে, সম্পূর্ণ হলো বাক্যটা? ভাব বোঝাচ্ছে পরিষ্কার? যখন তুমি আসবে, না যখন তুমি না আসবে স্যার। তখন কি হবে? এই যখন যেই বলবো প্রথমটা, দ্বিতীয়টা সঙ্গে সঙ্গে চলে আসবে, তখন আমি পড়তে বসবো। বা শুধু যদি উচ্চারণ করি আমরা তখন আমি পড়তে বসবো, আরে কখন পড়তে বসবে? না, যখন তুমি আসবে। তাহলে দুটো বাক্য থাকবে অথচ পরস্পরের উপর নির্ভরশীল, তাকে কি বলবো? জটিল বাক্য। এবার বলুন কারোর কোনো বুঝতে অসুবিধা আছে কিনা? তিনটে কথা মাত্র, অথচ এর উপর পিএসসি তে, এসএসসি তে, এসএলএসটি তে গাদা গাদা করে প্রশ্ন আসে। সরল থেকে জটিল করুন, জটিল থেকে সরল করুন, তারপর সরল থেকে যৌগিক করুন, আসে না প্রশ্ন? যাদের কনসেপ্ট ক্লিয়ার নেই তারা সব হায় হায় করতে পারবে। এটাই তো গ্রামারের সবচেয়ে কঠিন পর্ব, বাক্য কি করে পরিবর্তন করতে হয়। তিনটে কাজ, তিনটে কাজ মাত্র, ব্যাস সারা জীবনের জন্য হয়ে গেল শেষ শেখা। সরল, যৌগিক, জটিল। বলুন, বুঝতে অসুবিধা হচ্ছে কারোর? না স্যার। এইটুকুনি শুধু, এইটাই বাক্য, আর কিচ্ছু না। এটাই বাক্য। যেমন আমরা কারক শিখেছিলাম, না আশা স্যার। করছি আমরা যেভাবে কারক শিখেছি সেই মানে সেই পদ্ধতিটা আমার মনে হয় না মানে এর চেয়ে সহজ নিশ্চয়ই আছে হয়তো, আমাদের শেখানো হয়েছে বলে আমার মনে হয় না। কাউকেই শেখানো হয়নি এইভাবে স্কুল কলেজে। কারক মানে কি? আমরা কি শিখেছি? বাক্যের ক্রিয়াপদ বাদে পুরোটাই কারক। এই সংজ্ঞা কোথাও নেই, কোথাও পাওয়া যাবে না। সবাই বলছে ক্রিয়াপদকে প্রশ্ন করো, ক্রিয়াপদকে প্রশ্ন করো। আরে ভাই প্রশ্ন করার কেন? আমি একজন মানুষের সঙ্গে দেখা হয়েছে, সঙ্গে সঙ্গে আমি জিজ্ঞেস করে দেবো এ তুমি কে, তুমি কোথা থেকে এসেছো, কেন? আমি দেখেই তো বুঝতে পারছি, জিজ্ঞেস করার কি দরকার? কারক কাকে বলবো? আমি চেয়ার টেবিলে বসে পড়াশুনো করি, আমি চেয়ার টেবিলে বসে পড়াশুনো করি।
আমি চেয়ার টেবিলে বসে গল্পের বই পড়ি, হলো? আমি চেয়ার টেবিলে বসে গল্পের বই পড়ি। ক্রিয়াপদ কোনটা এই বাক্যের মধ্যে? পড়ি। পড়িকে পড়ি। বাদ দিয়ে দিন, পড়ি। প্রত্যেকটা এক একটা কারক বেরিয়ে যাচ্ছে। পড়িকে বাদ দিন, সব কারক। আমি, আমি মানে কোন কারক? কর্তা। কর্তা, কর্তৃকারক। কর্তৃকারক। কোথায় বসে, কোথায়, কোথায় মানে অধিকরণ। অধিকরণ। অধিকরণ কারক। ভূতের গল্পের বই পড়ি, ভূতের গল্পের বই পড়ি, সেই কারকটা কোন কারক? কি পড়ি? বই পড়ি। কর্মকে। অধিকরণ কারক। কর্ম, কর্ম, কর্মকারক কে এখানে? ভূতের, ভূতের গল্পের বই পুরোটাই হলো কর্মকারক, কারণ বইটা যখন বলবো, বইটা কি? ভূতের গল্পের বই, পুরোটাই কিন্তু বই, বলেছিলাম না? পুরোটাই কর্মকারক। এইবার যদি দাগ দেওয়া থাকে ভূতের গল্পের বই, তখন আমরা কি বলবো? ভূতের গল্পের তখন কি হবে? অকারক সম্পর্ক বা অকারক সম্বন্ধ। বুঝে গেল? অকারক সম্বন্ধ, ব্যাস হয়ে গেল। আর যদি পুরোটা দাগ দেওয়া থাকে, জানবেন যদি কর্মকারক থাকে মানে অকারক সম্বন্ধ, গল্পের বই, আমার কলম, আমার ঘর, আমার বাড়ি, এই রকম আমার দিয়ে মানে র বা এর সম্বন্ধ বুঝিয়ে যদি পুরোটা যদি থাকে, তাহলে কিন্তু পুরোটাই কিন্তু কর্মকারক। আমার অঙ্কের খাতাটি হারিয়ে গিয়েছে, অঙ্কের খাতাটি হারিয়ে গিয়েছে, এখানে ক্রিয়াপদ কোনটা? লেগেছে। হ্যাঁ, হারিয়ে গিয়েছে। হ্যাঁ, হারিয়ে গিয়েছে। হারিয়ে গিয়েছে কোন ক্রিয়াপদ? সমাপিকা। হুম, কোন ক্রিয়াপদ মানে সমাপিকা ক্রিয়া। যুক্ত ক্রিয়া না যৌগিক ক্রিয়া, কোনটা? ওই হিসাবে বললে যৌগিক হবে। যৌগিক ক্রিয়া। যৌগিক ক্রিয়ার লক্ষণ কি? ওই তো কি বলেন? যৌগিক ক্রিয়া, হ্যাঁ, যৌগিক ক্রিয়ার লক্ষণ কি? দুটো সমাপিকা ক্রিয়া থাকবে, কিন্তু যৌগিক এখানে তো ক্রিয়া একটা কোনোদিন দুটো যৌগিক ক্রিয়া কখনো দুটো সমাপিকা ক্রিয়া থাকে? একটা সমাপিকা একটা অসমাপিকা ক্রিয়া থাকে। হ্যাঁ, একটা সমাপিকা একটা সমাপিকা। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, তাহলে এখানে কি রয়েছে? হারিয়েটা তো অসমাপিকা ক্রিয়া, আর অসমাপিকা, গিয়েছে আর গেছে সমাপিকা। সমাপিকা। যৌগিক ক্রিয়া হয়েছে তাহলে। তাহলে যুক্ত ক্রিয়া কোনটা স্যার? নামপদের সঙ্গে যখন ক্রিয়াপদ থাকবে, আনন্দ কর, ঘুমিয়ে পড়, খেলাধুলো কর, এই যে খেলাধুলো নামপদ, এর সঙ্গে কর ক্রিয়াপদ। নামপদের সঙ্গে ক্রিয়াপদ হলে হবে কি? সংযুক্ত ক্রিয়া। যুক্ত আলাদা, এক গাছের ছাল অন্য গাছের সঙ্গে মেশানো হচ্ছে, যুক্ত। যুক্ত আর ক্রিয়া যৌগিক একটা মানে কোষ। দুটোই ক্রিয়াপদ, যৌগিক মানে দুটোই ক্রিয়াপদ, ঠিক আছে? একটা অসমাপিকা। স্যার আরেকবার বলুন। সংযুক্ত ক্রিয়া বা যুক্ত ক্রিয়া মানে হচ্ছে নামপদের সঙ্গে ক্রিয়াপদের যে সম্পর্ক, সেটাকে বলে সংযুক্ত ক্রিয়া বা যুক্ত ক্রিয়াপদ। আর যৌগিক ক্রিয়াপদ হচ্ছে দুটোই ক্রিয়াপদ থাকবে, একটা অসমাপিকা একটা সমাপিকা, ঠিক আছে? খেয়ে নে, তাড়াতাড়ি খেয়ে নে, চটপট অঙ্ক কর। এই অঙ্ক কর যখনই আমি বলছি চটপট অঙ্ক কর, এটা কিন্তু আবার শুধু কর হচ্ছে, অঙ্ক করে ফেল, এই যে চটপট অঙ্ক করে ফেল, করে ফেলা, একটা অসমাপিকা একটা সমাপিকা। এই তো এই যে আমি বললাম যে আমার অঙ্কের খাতাটি হারিয়ে গেছে, তখন হারিয়ে গেছে যদি আমি বাদ দিয়ে দিই, তাহলে কি হবে? বাকিগুলো কোন কারকে পড়ছে? কর্ম। কর্ম হবে, অঙ্কের খাতা। ভেরি গুড, ভেরি গুড। আচ্ছা, শুধু অঙ্কের খাতার জন্য কর্মকারক? আর না, র আছে না, সম্বন্ধ পদ হবে তো। আমার অঙ্কে, আচ্ছা কেন কর্মপদ কোন কর্মক্রিয়া এই কর্মকারক কোনটি বলুন তো? কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে যেটা হবে। না, এইখানে আমার অঙ্কের খাতাটি হারিয়ে গিয়েছে, হারিয়ে গিয়েছে এটা তো বুঝলাম ক্রিয়াপদ, তো এখানে, এখানে তো বলছেন যে কর্মকারক রয়েছে, তাহলে কর্মকারক কোনটা? অঙ্কের খাতাটি। অঙ্কের খাতাটি।
আরো আগের থেকে আমার অঙ্কের খাতা আমার অঙ্কের খাতাতে গোটাটাই আমার কর্মতে আমার রয়েছে। হ্যাঁ, গোটাটাই কর্মতে রয়েছে। আমার অঙ্কের খাতা পুরোটাই কর্ম কারক, বোঝা গেল? এবার আরেকটুখানি পরিষ্কার করি, এটা কোন ধরনের কর্মকারক, মুখ্য না গৌণ? মুখ্য হয়েছে এটা। মুখ্য। মুখ্য অঙ্কের খাতা বস্তু মুখ্য। বস্তু আর এ যদি গৌণ আমি হলে হারিয়ে যেতাম তখন আমি কোন কোন ধরনের কর্ম হতাম? গৌণ, আমি হলি গৌণ। গৌণ। হ্যাঁ, আমি হারালে তার কোনো দাম নেই, আমার অঙ্কের খাতা হারালে দাম আছে, এই কারণে মুখ্য। ঠিক আছে, এই হলো ব্যাপার। তা এখন এইভাবে যদি আমরা কারকটাকে যদি আমরা করতে পারি বা বুঝে নিতে পারি, তাহলে কি কারকে কোনো সমস্যা থাকবে? কি প্রশ্ন করবে কারক থেকে আমাকে, এই তো প্রশ্ন, আর কি করবে? তার সমস্যা ছিল না পরিবেশের অঙ্কে ওইটার জন্য না, হ্যাঁ আপনারা যেটা জানেন সেইটাও মানে ভুল হয়ে গেছে। ভুল শুধু না, সময় আর পাননি, ওখানেই এতটা সময় দিয়ে দিয়েছেন, ওখানেই এতটা সময়। তবে এর পরের থেকে বলবো, আশা করছি আমরা এখানে গ্রামার এমন ভাবে প্র্যাকটিস করব যে আপনারা গ্রামারে অন্তত আপনাদের একটা নম্বরও ছাড়তে হবে না। বলুন, চেষ্টা করবেন গ্রামারটা গিয়ে আগে করে ফেলতে। গ্রামার আর অঙ্ক কিন্তু সমান একদম। চেষ্টা করবেন আগে গ্রামারটা করে ফেলতে, মানে ল্যাঙ্গুয়েজের ব্যাপারে গ্রামারগুলো করে ফেলবেন ঠান্ডা মাথায়, তারপর বাকিগুলো দেখা যাবে। স্যার বলুন বলুন। বলছি স্যার বস্তুবাচক হলে মুখ্য কর্ম আর গৌণ কর্ম, হ্যাঁ ব্যক্তিবাচক হলে গৌণ একদম কর্ম। তাই, একদম তাই। ঠিক আছে, সমাস মনে পড়ছে? সমাস আমরা কিভাবে শিখেছিলাম? কটা রূপ আছে সমাসের? হয় পূর্বপদ প্রাধান্য পাবে, অথবা পরপদ প্রাধান্য পাবে, অথবা দুটো পদই প্রাধান্য পাবে, অথবা কোনো পদই প্রাধান্য পাবে। এইটুকুনি হচ্ছে সমাস, এই তো সমাস। এই নিয়ে এত মাথা ব্যথার কি হয়েছে? এই তো সমাস। দ্বন্দ্ব সমাসে দুটো পদই প্রাধান্য পাচ্ছে। দ্বন্দ্ব সমাসের ঠিক বিপরীত সমাস কোনটি? বহুব্রীহি। বহুব্রীহি, যার কোনো পদই প্রাধান্য পায় না। আর বাকি তৎপুরুষ, কর্মধারয় আর দ্বিগু, এগুলো এগুলোতে এগুলো কি পরপদ প্রাধান্য পায়, পরেরটা। একমাত্র একটি সমাস আছে যার পূর্বপদ প্রাধান্য পায়, সেটা হচ্ছে কি অব্যয়ী। ব্যাস, সমাস শেষ, শেখা শেষ সমাস। আর কি শিখবেন সমাসে? এবার শুধু প্র্যাকটিস, আর কিচ্ছু নেই। এবার এতদিন ধরে শুধু আমাদের এই আইডেন্টিফাই করতে হবে কোনটা পূর্বপদ কোনটা পরপদ, উভয় পদ প্রাধান্য পেলে কি হয়, কোনো পদই প্রাধান্য না পেলে কি হবে। যেমন ওই প্রশ্নটা, বহুব্রীহির মধ্যে কি আছে? সংখ্যাবাচক বহুব্রীহি আছে, আবার দ্বিগু সমাসও সংখ্যা দিয়ে। তাহলে কোনটা দ্বিগু সমাস কোনটা বহুব্রীহি কি করে বুঝবো? ধরুন একটা উদাহরণ দেখুন, সপ্তপর্ণ যদি বলা হয় কোন সমাস এটা? এটা হচ্ছে যে সমাহার স্যার। দ্বিগু সমাস। সমাহার মানে দ্বিগু সমাস। পর্ণ বলেছে, ঠিক আছে, সপ্তপর্ণ। আর যদি বলতো সপ্তপর্ণী, তাহলে কি সমাস হতো? সংখ্যাবাচক বহুব্রীহি। বহুব্রীহি, সাতটি পাতা আছে যার। পর্ণী আর পর্ণ মানে সাতখানা পাতা মিলেমিশে রয়েছে, একসঙ্গে রয়েছে, সমাহার। পর্ণ সাতটা আলাদা আলাদা পাতা, কেমন? আর যদি বলে পর্ণী, তখন কি হবে? সাতটি পাতা আছে যার। তেমনি ধরুন বলা হলো আরেকটা মজাদার এরকমই বিষয় আছে, সেটা কি? সপ্তপর্ণ এটা গেল, আর এটা হচ্ছে সপ্তপর্ণী। ও, সংখ্যাবাচক এবং পূরণবাচক বিশেষণ। সংখ্যাবাচক বিশেষণ আর পূরণবাচক বিশেষণ মনে আছে? পার্থক্য কোনটা, কি করে বুঝবো কোনটা সংখ্যাবাচক কোনটা পূরণবাচক? বলুন তো দেখি, অমৃতা বলুন। পূরণবাচকে হচ্ছে ওই প্রথম স্থান, দ্বিতীয় স্থান, ওই যে মানে ওইগুলো থাকবে।
প্রথম বাবা, দ্বিতীয় একদম, হ্যাঁ, তৃতীয় এরকম আপনি ভাবে। ঠিকই বলেছেন। তবে এটাকে দুই, সোজা তিন, কথায় কি বলবো? 1 2 3 4 5। তিন, চার, এখানে কটি আছে? 5টি লাঠি পাঁচ। আছে, ঠিক আছে? 5টি লাঠি আছে, ওকে। হ্যাঁ। 1 2 3 হুম। 4 5। এবার আমি আপনাকে বললাম বা আপনাদের বললাম, আমাকে তৃতীয় লাঠিটি দিন, আমাকে তৃতীয় লাঠিটি দিন। মানে 1 2 3 4 5। যখন আমি 5টি লাঠি বলবো তখন এটা হচ্ছে সংখ্যাবাচক শব্দ। 5টি লাঠি, আলাদা আলাদা করে 5টাকে গোনা যাচ্ছে। কিন্তু আমি যখন বলবো আমাকে তৃতীয় লাঠিটি দিন, মানে এই 3 নম্বর লাঠির মধ্যে 1ও আছে 2ও আছে, একা 3টেকে রিপ্রেজেন্ট করছে। বোঝা গেল? বস্তু একটি, বোঝাচ্ছে অনেকগুলো, বোঝাচ্ছে সংখ্যা, কিন্তু বস্তু রয়েছে একটি। তখন সেটা কি হবে? একাই পূরণবাচক। 3 জনের মানে স্থানটা পূরণ করছে, একাই 3 জনের স্থান পূরণ করছে। একে বলা হবে কি? পূরণবাচক। পূরণবাচক, বোঝা গেল? পূরণবাচক। কেমন? এই যেমন বলা হলো রবীন্দ্রনাথ বা রবীন্দ্রনাথেরা 14 জন ভাই বোন। এটা সংখ্যাবাচক। সংখ্যাবাচক। রবীন্দ্রনাথ 8ম সন্তান। এটা হয়েছে পূরণবাচক। পূরণবাচক, পূরণবাচক। মানে অষ্টম। ব্যাস, হয়ে গেল। এগুলোতেই তো আটকায়, ফেল করাবে তো এগুলোতেই। তা আমরা যদি ফাঁকগুলো যদি ঠিক করে নিতে পারি, আর কিসে ফেল করাবে? এটাই তো ফেল করানোর জায়গা, আর কিসে করাবে ফেল? হয়ে গেল সংখ্যাবাচক পূরণবাচক। আর একটা এরকম ছিল, ওই উদাহরণটা, আরে সংখ্যাবাচক পূরণবাচকেরটা গেল, ভীষণটা গেল। ও, অনুকার অব্যয়, ভাব প্রকাশক অব্যয়। কি বলেছিলাম? সমাহার মানে দ্বিগু, একদম তাই, একদম তাই, সমাহার মানেই দ্বিগু। ভাব প্রকাশক অব্যয়, অনুকার অব্যয়। ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে, কোন অব্যয় হবে? অনুকার না ভাব প্রকাশক? ওটা ভাব প্রকাশ। কেন ভাব প্রকাশক? অনুকার হবে। অনুকার, বৃষ্টির তো আওয়াজ আছে, বাস্তব তো আওয়াজ আছে, হ্যাঁ স্যার, হ্যাঁ হ্যাঁ। তাহলে অনুকার। অনুকার মানে কি? যেমন হচ্ছে তাকে অনুসরণ করে যে শব্দ হয় তাকেই বলা হয় অনুকার। অনুকার মানে অনুসরণ শব্দ, ঠিক আছে? আসল শব্দের অনুসরণ করছে যে, তাকেই বলে অনুকার। আর বুকের মধ্যেটা একেবারে ইয়ে হয়ে গেল, কি বলে, ধরফর করে উঠলো, বুকটা ধরফর করে উঠলো, এটা কোনটা? এই যে ধরফর, এটা ভাব প্রকাশক। ভাব প্রকাশক। বুকের ভেতরটা ধরফর করে উঠলো, এটা ভাব প্রকাশক, কারণ এর বাস্তব কোনো শব্দ নেই, এটাকে বোঝাচ্ছি। হয়ে গেল। এরপর আসছে আপনাদের ফেভারিট, উপমান উপমিত। মনে পড়ছে? হ্যাঁ, মতো হলে তো। কাজল কালো মেঘ কোন সমাস? উপমান না এটা উপমিত? হচ্ছে উপমান। উপমান মানে কাজলও উপমান। আছে, তার রংটিও আছে, বস্তু আছে, বস্তুর গুণ আছে। সিংহ পুরুষ, এটা অবনীবাবু হচ্ছে সিংহ উপমিত। পুরুষ, এই উপমিত। বস্তু থাকবে কিন্তু তার গুণ থাকবে না। এই যে সিংহ পুরুষ বলছে মানে কি? সিংহের মতো লেজ আছে, কেশর আছে, না 4টে পা আছে, কিছুই বোঝা যাচ্ছে না, ঠিক আছে? তাহলে এটা হলো উপমিত। বস্তু থাকবে কিন্তু তার কি গুণ থাকবে না। আর যদি বস্তু আর গুণ দুটোই থাকে সেটা হয়ে যাবে কি? উপমান। উপমান। ব্যাস, এই এই হলো বিষয়। এবার আপনাদের দিক থেকে বলুন, আপনাদের দিক থেকে আমাকে কোনো প্রশ্ন করবার আছে কিনা? যারা নতুন আছেন, পুরনো বন্ধু যারা, তারা তো তাদের সমস্যা আমিও জানি, আমার সমস্যাও তারা জানেন, সুতরাং তাদেরকে নতুন করে আর কিছু বলার নেই। যারা নতুন বন্ধু যারা রয়েছেন তারা বলুন। হ্যাঁ স্যার, নতুনদেরকে সুযোগ দেওয়া হোক। হ্যাঁ, নতুনদেরকে সুযোগ দেওয়া, এটাই তো আমাদের আন্দোলন, নতুনরা যাতে সুযোগ পায়। বলুন, নতুনরা বলুন, যে কোনো প্রশ্ন থাকলে। মানে এতক্ষণ পর্যন্ত তো আমাকে তো শুনলেন আপনারা, তো ধরুন ইউটিউবে এরকম কোন একজন স্যারের ভিডিও দেখছেন, এবার নিচে কমেন্ট করতে বলা হলো, তো আপনারা কি কমেন্ট করবেন? একে একে কমেন্ট করুন, ঠিক আছে?
একদম ফ্র্যাঙ্কলি, কোনো অসুবিধা নেই, বলুন। কারোর কোনো জিজ্ঞাসা নেই? স্নিগ্ধা মণ্ডল, জিজ্ঞাসা আছে কিছু? স্যার বলছিলাম এইগুলো তো আবার ডিটেলস এর ক্লাস হবে তো? হ্যাঁ, তো ক্লাস তো হবেই, আজকে তো কি বলে ডেমো ক্লাস, আচ্ছা আচ্ছা স্যার, সেইটা ঠিক হচ্ছে আছে। একদম। আমরা কিভাবে এগোবো তার ছোট ছোট নমুনাগুলো দিচ্ছি, ঠিক আছে? আচ্ছা আচ্ছা বাকি এই যে যারা রয়েছে আমাদের পুরনো বন্ধু যারা রয়েছে তাদের কাছে, তাদের সঙ্গেও কন্ট্যাক্ট করে দেখতে পারেন যে আমরা কিভাবে এগোচ্ছি এগুলো, এবং আচ্ছা স্যার। আপনাদের যে নোটস গুলো দেওয়া হবে না, মানে হুম। কিভাবে মনে রাখতে হবে, ওই সমাস প্রত্যয় ওইভাবে কোনো নোটস নেই, ঠিক আচ্ছা যতটুকুনি মনে রাখতে হবে সেইটুকুনি দেওয়া রয়েছে নোটসের মধ্যে। সাইন গুলো কোন চিহ্ন দেখে, মানে আমরা এখানে গ্রামারটা আমরা দেখে বোঝার চেষ্টা করি, মুখস্থ বা মনে রেখে নয়, দেখে গ্রামার দূর থেকে যাতে দেখে বুঝতে পারি এটা এই, এটা সেই, এটা এই কারক, এটা সেই কারক, এটা ওরকম চিহ্ন আছে গ্রামারের, ওই চিহ্নগুলোই আমরা বারবার করে পড়ি যাতে আমরা দেখে বুঝতে পারি, কারণ গ্রামারের তো কমন কিছু হয় না, হুম। ওই কারণে। কেমন? আর কোনো কোয়ারি বলুন, ফ্র্যাঙ্কলি জিজ্ঞাসা করুন। ও স্যার আজকে আর নেই। যেটা যেটা আপনাদের বলে দিচ্ছি আগে থেকে, আমাদের পুরনো যারা বন্ধু তারা সবাই জানেন, সেটা হচ্ছে ভুল, আমার এখানে ভুল বলার সম্পূর্ণ স্বাধীনতা আছে। কি বললাম? যত খুশি ভুল বলুন, কিন্তু একটি শর্ত, ভুলটা আমার কাছেই বলুন, পরীক্ষার হলে গিয়ে যেন কোনো ভুল না হয়। কেমন? আপনি ভুল বললে দুটো কাজ হবে, এক, আপনার ভেতর অনেক বছর ধরে বা অনেক দিন ধরে যে ভুলটা এতদিন আপনি শিখেছেন সেটা বাইরে আসবে, এটা আপনার লাভ। আর দ্বিতীয়টা হচ্ছে আমি জানতে পারবো যে আপনাদের বোঝা বা জানার পর্যায় বা স্টেজটা কোথায় রয়েছে, সেই অনুযায়ী আমি এগোতে পারবো, আর আপনারা শুধরে নিতে পারবেন। সুতরাং দুজনের লাভ হবে। কেমন? তাই আমার কাছে যতটা ভুল উচ্চারণ, ভুল বলা, আচ্ছা উচ্চারণ নিয়ে আমি একটু, আমার একটু বাতিক আছে, আমার বাংলা উচ্চারণ সঠিক মতো না হলে আমার একটু বিরক্তি লাগে। চেষ্টা করবেন সঠিক উচ্চারণে বাংলাটা, মানে বাংলায় কথোপকথন বজায় রাখতে, অ্যাটলিস্ট আমার ক্লাসে নয়, সব জায়গাতেই। এবার বলুন। যা প্রশ্ন আছে, মানে পড়াশোনা সংক্রান্ত যা প্রশ্ন আছে করুন। স্যার আমরা যেটা ছোটবেলায় খিও বলতাম, ওটা আপনি জন্য কি বলার কথা বলেছিলেন, একবার একটু বলুন না। বাহ, বলছি। ওই যেটাকে আমরা ক্ষীয় বলি, সেই ক্ষীয়র মধ্যে কটি বর্ণ রয়েছে? দুটি। কি দুটি। কি ক আছে? আর ক আর মূর্ধন্য ষ। শেষেরটি আরেকবার উচ্চারণ করুন। ক আর মূর্ধন্য মূর্ধন্য ষ। ষ। এইটা এইখানেই হয়ে গেল। হ্যাঁ, মূর্ধন্য বর্ণ যেগুলো রয়েছে, বর্ণটার নাম কিন্তু মূর্ধন্য বর্ণ। কেমন? মূর্ধন্য বর্ণ। কেমন? কোন বর্গের মধ্যে পড়ছে মূর্ধন্য বর্ণগুলো? কচটত পয়ের মধ্যে কার মধ্যে পড়ছে মূর্ধন্য বর্ণ? পঞ্চম বর্গের মধ্যে। ওয়াইয়ের মধ্যে, ট ট ট ট ওয়াইয়ের ট। ট টটাকে বলা হয় মূর্ধন্য বর্গ। সুতরাং ওই যে স যেটা বলছি, স কত রকমের? 3 রকমের। উচ্চারণটা ভালোভাবে শুনুন। তালব্য স, তালিবস্য নয়, তালবস্য নয়, তালব্য স, কারণ এই স উচ্চারণ করতে গেলে জিভ তালু স্পর্শ করছে। দন্ত স, নয় তয় জফলা, দন্ত স, কারণ জিভ দাঁত স্পর্শ করছে। মূর্ধন্য স, মূর্ধন্য স, মূর্ধন্য ন। কেমন? ক আর মূর্ধন্য স, এই দুটো মিলে কয়ে মূর্ধন্য স, ওর আসল উচ্চারণ, যাকে আমরা ক্ষীয় বলি ছোটবেলায়। ছোটবেলায় কেন, বড়বেলাতেও তো ক্ষীয়ই তো বলি। আমরা আজকের থেকে কেউ ক্ষীয় বলবো না, কি বলবো? কয় মূর্ধন্য স। এটা 1 নম্বর কথা। তারপর আরেকটি যে বিষয় আছে উচ্চারণ নিয়ে, যেটা এখনো ঠিক করতে পারলাম না, আমার দুর্ভাগ্য,
সেটা হচ্ছে হস্যিকার এবং দীর্ঘিকার। ঠিক আছে, আপনারা খুশি তো? একই উচ্চারণ করছি কিন্তু, হস্যি এবং দীর্ঘি। যারা যারা হস্যি দীর্ঘির পক্ষপাতী তারা নিশ্চয়ই মনে মনে খুশি হবেন। এই হস্যি এবং দীর্ঘি নামে বাংলায় কোনো কোনো ধরনের কোনো বর্ণ কেউ রচনা করেনি, কেউ তৈরি করেনি। যারা ওটা করেছিলেন তারা করেছিলেন হ্রস্ব ই দীর্ঘ ই। এখন থেকে এটা প্র্যাকটিস করুন, নয়তো কখনো কোনো ইন্টারভিউতে যদি এটা জিজ্ঞাসা করে তাহলে কিন্তু খুব খারাপ হবে। মানে এই উচ্চারণগুলো যদি না জানা থাকে খুব খারাপ হয়ে যাবে। হ্রস্ব ই স্বর, স্বরবর্ণ দুই প্রকার, হ্রস্ব স্বর এবং দীর্ঘস্বর, ব্যাস হয়ে গেল। এবার যতগুলো রয়েছে সেগুলো সবই হ্রস্ব আর দীর্ঘতেই বিভক্ত। হ্রস্ব ই দীর্ঘ ই, হ্রস্ব উ দীর্ঘ উ, এইরকম। হস্যি আর দীর্ঘি নামে কোনো জায়গায় কোনো কালে কিছু ছিল না, হ্রস্ব ই দীর্ঘ ই। তারপর বলুন। আচ্ছা, এটাও কিন্তু একটা আমরা পড়েছিলাম, মানে এভাবে শিখেছিলাম, কারণ কোনো কোনো পরীক্ষায় এই ধরনের প্রশ্ন আসে যে উচ্চারণ, উচ্চারণ কি হবে। ঠিক আছে, যেমন এই যে আপনি যেটা বললেন ক্ষিয়, ওই ক্ষিয়র প্রকৃত উচ্চারণ কি? তখন কিন্তু এই উচ্চারণের 4টে অপশন থাকবে, এটা এভাবেও দেয়া যায়, দিতে পারে সঠিক উচ্চারণ। তখন কিন্তু সমস্যা হয়ে যাবে যদি সঠিক উচ্চারণটা জানা না থাকে। ওকে, তারপর আর একটা কথা যেটা ব্যাকরণ। ব্যাকরণ যদি কেউ বলে থাকেন কোনো দোষ নেই, মানে দোষ নেই বলতে নতুন যারা আছেন তাদের কোনো দোষ নেই, যারা পুরনো যারা রয়েছেন তারা যদি বলেন তাহলে সাংঘাতিক ভাবে তারা দোষী। কারণ আমি গত 3 মাস ধরে বলে যাচ্ছি যে ওটা ব্যাকরণ নয়, ব্যাকরণ। নতুন যারা রয়েছেন আজকের পরের থেকে চেষ্টা করবেন ব্যাকরণ, এটা অভ্যাস করবেন। এতদিনের অভ্যাস একদিনে যায় না, মানে যেটা ভুল বানানের যে অভ্যাস সেটা একদিনে যায় না, এটা আপনাকে অভ্যাস করতে হবে এবং খুব সচেতন ভাবে। ব্যাকরণ, প্রথম শব্দটা একটু টেনে বলবেন তাহলে ওটা সহজ হবে উচ্চারণ করা। যেমন ব্যটা টেনে বললে ওটা করণ আপনা আপনি হবে, একসঙ্গে বলতে গেলে সহজে হবে না, ব্যাকরণ চলে আসবে। ব্যাকরণ তাহলেই হবে। তারপর বলুন। আচ্ছা, যদি জিজ্ঞাসা করা হয় শব্দে কোন জায়গায় মূর্ধন্য ন এবং কোন জায়গায় মূর্ধন্য স বসবে, খুব সহজ একটি রুল, একটি নিয়ম, কেউ বলতে পারবেন? অন্তে। হুম, কোথায়? একটা নিয়ম রয়েছে, দেখুন, আপনারা নত্যবিধান এবং সত্যবিধানের নাম শুনেছেন তো? এই নতুন বন্ধুদের বলছি, নতুন বন্ধুদের বলছি, নত্যবিধান এবং হ্যাঁ সত্যবিধানের স্যার, নাম তো শুনেছেন? হ্যাঁ নত্যবিধান সত্যবিধান এর নাম তো শোনা আছে। এটা দেখবেন তো, বাড়িতে গিয়ে দেখবেন এর বানান কি রয়েছে। আমাদের যদি জিজ্ঞাসা করা হয়, আচ্ছা বলুন তো, ইন্টারভিউতে জিজ্ঞাসা করছে নত্যবিধান সত্যবিধান কোন কাজে লাগে বাংলা ব্যাকরণে, নত্যবিধান এবং সত্যবিধানের কাজ কি? স্নিগ্ধা বলুন তো কি কাজ? স্যার মনে নাই, অনেকদিন আগে পড়েছিলাম। ভেরি গুড, ঠিক আছে ঠিক আছে, মনে না থাকলে এবার যে বলবো এবার মনে থাকবে, ঠিক আছে। আরেকজন শম্পা, এটা কি নাম, শম্পা সিংহ, সিং সিং সর্দার, ওকে, আপনি বলুন নত্যবিধান সত্যবিধানের কাজ কি বাংলা ব্যাকরণে? আপনারা যদি এর বানানটা দেখেন না তাহলেই বুঝতে পারবেন কি কাজ। আমরা স্যার কি আমিও শিখেছি? পারবো না। নত্যবিধান সত্যবিধান, কোথায় ন বসবে কোথায় স বসবে তার নিয়ম, তাই না? ঠিক আছে, কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা, আজকে জাস্ট একটা ফ্রেন্ডলি ডিসকাশন হচ্ছে, আর কিচ্ছু না। বানানে কি রয়েছে? নত্য বানান কি? নত্য বানান রয়েছে মূর্ধন্য স্যার ন, আর সত্য বানান রয়েছে মূর্ধন্য স। তাহলে শব্দের মধ্যে কোথায় মূর্ধন্য ন হবে এবং কোথায় মূর্ধন্য স হবে, যে নিয়মের সাহায্যে এটা নির্ণয় করা হয় তাকেই বলা হয় নত্য এবং সত্যবিধান। নত্যবিধানের বানান কিন্তু শুরু হচ্ছে, আরম্ভ হচ্ছে মূর্ধন্য ন দিয়ে, এটা মাথায় রাখবেন।
এবং সত্যবিধান আরম্ভ হচ্ছে মূর্ধন্য স দিয়ে। বাড়িতে গিয়ে দেখে নেবেন, কেমন? বলুন, কে স্যার বললেন? স্যার বলছি মূর্ধন্য বসবে রি র পেট কাটা মূর্ধন্যস্বর পর। আবার এই কাটাকুটি কেন এই শীতকালের মধ্যে? মূর্ধন্য এরপরের থেকে আর কাটাকুটি দেবেন না। পেট কাটার দরকার নেই, এত বছর ধরে অনেক পেট কেটেছেন, আর দরকার নেই পেট কাটার। আজকের পরের থেকে শুধু মূর্ধন্য স, সরি স্যার। মূর্ধন্য স। ঠিক আছে? না সরি কিছু নেই, আমিও বলতাম, কোনো অসুবিধা নেই। শিখে নিন আমাদের একবার, দিনের শিখে অভ্যাস যাওয়াটাই তো। বড় কথা। ভুলের কোনো ভুল করাটা বড় নয়, ভুল করাটা লজ্জারও নয়। স্যার শিখে যান। নত্যবিধান আর সত্যবিধানটা আরেকবার বলবেন? ওই দেখুন বানানটা দেখা যাচ্ছে, বানানটা দেখুন, মূর্ধন্য ন, নত্যবিধানের বানান মূর্ধন্য ন, আর সত্যবিধানের বানান মূর্ধন্য স। তাহলে যে নিয়মের দ্বারা মূর্ধন্য ন এবং মূর্ধন্য স শব্দের কোথায় বসবে এটা নির্ণয় করা হয় তাকেই বলা হচ্ছে নত্যবিধান আর সত্যবিধান। বিধান মানে কি? বিধান মানে রুলস, নিয়ম। মূর্ধন্য ন এবং মূর্ধন্য স বসবার নিয়মই হলো নত্যবিধান এবং সত্যবিধান। ওকে? সব স এবং সব ন নিয়ে কিন্তু এর কারবার নয়, শুধু ওই দুটো, ওই একটি ন এবং একটি স নিয়ে এর কারবার। তার মধ্যে সবচেয়ে সহজ যে নিয়মটা সেটা কি? দুটো কোন বর্গের মধ্যে রয়েছে? মূর্ধন্য বর্গের। তাহলে মূর্ধন্য বর্গের কোনো বর্ণের সঙ্গে বা বর্ণের পাশেই এই দুটো বসবে, বা মূর্ধন্য বর্গের যদি কোনো বর্ণ থাকে তার সঙ্গে সবসময় হয় মূর্ধন্য ন নয়তো মূর্ধন্য স বসবে। এটা একেবারে মাথায় বসিয়ে নিন, বাকি রুলস আমরা পরে শিখবো, অন্তত এইটুকুনি একটা নিয়ম অন্তত শিখে নিন। বোঝা গেল? ভুল হবে আর? না স্যার। মূর্ধন্য বর্গের মধ্যে দেখুন ট ঠ ড ঢ মূর্ধন্য ন, এই ট ঠ ড ঢ এর মধ্যে এর পরে যদি কোথাও ন বসানোর দরকার হয়, কি ন বসবে? মূর্ধন্য ন। যদি স বসানোর প্রয়োজন হয় কোন স বসবে? মূর্ধন্য স। ব্যাস, এইটুকুনি তো। গ্রামার এইভাবেই শিখতে হয়, গ্রামার এইভাবেই শেখার, এবং বিশেষ করে কম্পিটিটিভ এক্সামের জন্য। কারণ আপনাদের ওরকম সময় নেই যে একেবারে সে পুরো ছড়িয়ে নিয়ে বসে তারপর প্রথম থেকে শেষ পর্যন্ত, না, দেখে শিখবো আমরা। যেমন আমরা এই যে বলছি যে ওনারা বললেন যে ধ্বনি পরিবর্তন কঠিন বিষয়। কঠিন বিষয় অন্য কারণে, কঠিন বিষয় হচ্ছে ধ্বনি পরিবর্তন প্র্যাকটিস করার মতো যে সময়টা দরকার সেই সময়টা ওনাদের কাছে ছিল না, এই কারণে বলছে কঠিন। কঠিন কিছুই নয়। ধ্বনি পরিবর্তনের সবচেয়ে মানে প্রাথমিক যে চরিত্র সেটা কি? ধ্বনির আগম, ধ্বনি লোপ এবং ধ্বনি পরিবর্তন, মানে স্থানান্তর, রূপান্তর। আগম হয়েছে কোথায় বুঝবো কি করে? অন্তত 2 নম্বর আমরা সিকিউর করে নিই এখান থেকে। দেখা গেল এখানে ধন্যাগম হয়েছে, ধন্যাগম হয়েছে কি হয়নি কি করে বুঝবো? আগম হলে সবসময় মূল ধ্বনির থেকে পরিবর্তিত যে ধ্বনিটা, মানে যে শব্দের যে ধ্বনি, সেটার সংখ্যা বাড়বে না কমবে? প্লাস হবে, বাড়বে। বাড়বে। আগম মানে বাড়বে। স্টেশন থেকে স্টেশন, স্টেশন থেকে স্টেশন শব্দ সংখ্যা বেড়েছে, মানে আগম হয়েছে। আবার স্টেশন থেকে স্টেশন লোপ হয়েছে, শব্দ সংখ্যা কমে গেছে, মূল ধ্বনির শব্দ সংখ্যা কমে গেছে। এইটুকুনি তো, এই তো 2 নম্বর আমার সেফ হয়ে গেল। অন্তত আগম আর লোপ থেকে কোনো কিছু ভুল হবে না, 2 নম্বর হয়ে গেল। এই তো। এবার বলুন কি বলছেন, শম্পা বলুন। এই যে আগম আর লোপ আমরা যদি এইভাবে যদি প্র্যাকটিস করি, আমাকে কি মাথায় রাখতে হবে, গ্রামার বইয়ের কথা ভাবতে হবে না, আমরা দেখে বুঝতে পারবো। আমরা তো খাতায় দেখে বুঝতে পারবো। না স্যার আমি কিছু বলিনি। আমরা তো খাতায় দেখে বুঝতে পারবো, তাই না? দেখেই শিখতে পারবো। আমাদের গ্রামারের রুল মনে রাখার দরকার, দেখেই শেখা যাবে। আচ্ছা, এই যে দেখে শেখা উদাহরণের মাধ্যমে, স্যার ধ্বনি বিপর্যয় আর স্বরভক্তিটা গুলানো উচিত, গুলানোই উচিত। দেখি আপনার ওই অমৃতার যে প্রশ্নটা মোটামুটি 3 মাস ধরেই অমৃতা করে গেছে সমানে প্রত্যেকটা ক্লাসে কম বেশি, সেটা হলো এই যে আমরা দেখে শিখছি, উদাহরণের মাধ্যমে শিখছি, স্টেশন থেকে স্টেশন, এটা কোন ধরনের
দেখ আদি স্বরাগম। হ্যাঁ স্বরাগম তো, এটা কি আরোহী আদি স্বরাগম। পদ্ধতি? আরোহী পদ্ধতি না অবরোহী পদ্ধতি? হ্যাঁ স্যার, আরেকবার বলুন। এটা হচ্ছে আরোহী অমৃতার ফেভারিট কোয়েশ্চেন। মোটামুটি 3 মাস ধরে সমানে প্রত্যেকটা ক্লাসেই জিজ্ঞাসা করেছে এটা, পরীক্ষার আগের দিনও জিজ্ঞাসা করেছে। তাই পরীক্ষা হওয়ার পর আমি ওকে ফোন করে জিজ্ঞাসা করেছি অমৃতাকে যে আরোহী অবরোহী গুলিয়ে গিয়েছে কিনা। এই হলো ব্যাপার। উদাহরণের সাহায্যে যখন আমরা গ্রামার পড়ছি তখন সেটা কোন পদ্ধতি? আরোহী পদ্ধতি। আরোহী। আরোহী। সূত্র হলো আরোহী একদম। আর সংজ্ঞা থেকে উদাহরণ হলে অবরোহী নাকি স্যার? সংজ্ঞা থেকে উদাহরণ হচ্ছে মানে সংজ্ঞা না, সূত্র থেকে যখন আসে সূত্র থেকে উদাহরণ অবরোহী। অবরোহী, সূত্র যেটাকে থেকে- আমরা সূত্র ইংরেজিতে থেকে কি বলবো? উদাহরণ অবরোহী। হ্যাঁ, ইংরেজিতে কি বলবো? ডিডাকটিভ। 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 আর একটা আছে ইন্ডাকটিভ। বটম আপ এবং টপ ডাউন। বটম আপ এবং টপ ডাউন যেটা আছে ওটাও হ্যাঁ, ওই তো নিচে থেকে bottom উপরে up উঠছে। এবং বটম আপ যখন নিচে থেকে উপরে যাচ্ছে মানে আরোহী, আরোহণ করছে, ঠিক আছে? এই দেখুন কি করে বুঝবেন এটাই। পর্বত আরোহী কাকে বলে? পাহাড়ে ওঠে যে নিচে থেকে উপরে ওঠে পর্বত আরোহী বলে না তাকে? তাহলে উঠছে কে? আমরা Bottom বাংলায় up। বলছি আরোহী, এটাকে যদি ইংলিশে থাকে তাহলে কি? বটম আপ, নিচে থেকে উপরে উঠছে। আবার কি বলে? পর্বত আবরোহণ, মানে পর্বত থেকে নেমে আসছে, তাহলে উপর থেকে নিচে নামছে, তাহলে কি হচ্ছে? টপ ডাউন। এটাই টপ ডাউন, এটাই বটম আপ, অবরোহী। অবরোহী। এই তো, এই জায়গাতেই বারবার করে অনেকেরই গন্ডগোল হয়ে যায়, কোনটা আরোহী কোনটা অবরোহী। এটা ওই টপ ডাউন আপনি ওটা আরো বলুন না। আরোহী মানেই হচ্ছে উপরে ওঠা, তাহলে টপ মানে নিচে, এই সরি বটম আপ, বটম হচ্ছে নিচে, আপ হচ্ছে উপরে, তাহলে উপরে ওঠা মানে কি? আরোহী মানে কি? বটম আপ। আর অবরোহণ মানে হচ্ছে উপর থেকে নিচে নামা, মানে কি? টপ ডাউন। এবার বুঝতে পারলাম। এইটুকুনি শুধু। দেখবেন আপনারা যখন পড়া শুরু করবেন, আমি যেটা বাংলায় পড়াচ্ছি ওই একই জিনিস আবার ইংলিশেই পড়ানো হচ্ছে, ওই একই ল্যাঙ্গুয়েজ, মানে ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ হচ্ছে, একই জিনিস ইংলিশেও একই জিনিস রয়েছে। কিন্তু স্যার এরকম কোশ্চেন দিলে তো কোনোবারই পাস হবে না। এবছরের মতন কোশ্চেন দিলে তো কোনোবারই পাস হবে না। হ্যাঁ, এবার সেইটা তো, ওটা তো রয়েছে অন্য দুটো সাবজেক্টের ক্ষেত্রে। আমি যেহেতু বাংলা পড়াচ্ছি, আমি বাংলার ক্ষেত্রে আমি আমার ওইটুকুনি আমি বলতে পারি, বাকিগুলো তো ওটা রয়েছে। এবার বাংলাতেও মানে আমি এভাবে চেষ্টা করব আপনাদের এগিয়ে নিয়ে যেতে, যে যাতে বাংলায় যদি কোয়েশ্চেন টাফ হয় তাহলেও যেন আপনাদের পাস মার্কটা থাকে। ওকে, এবার বাংলায় কোয়েশ্চেন কোথায় কোথায় টাফ হতে পারে সেটা নিয়েই আমরা আলোচনা করছি। যদি ওরা চেষ্টা করে, মানে যে উদাহরণটা, যে কথাটা আমি প্রত্যেকটা ক্লাসে বলি, পরীক্ষক এবার যেটা চেয়েছে, পরীক্ষক যদি চায় আপনাকে পাশ করাতে, তাহলে আপনাকে জিজ্ঞাসা করবে যে আপনার মামার নাম কি, বড় মামার নাম কি। আর যদি ফেল করাতে চায় তাহলে প্রশ্ন করবে আমার বড় মামার নাম কি, মানে পরীক্ষকের বড় মামার নাম কি। এটা হচ্ছে পরীক্ষায় পাশ ফেল করানোর প্যাটার্ন, আর কিচ্ছু না এবারের কোয়েশ্চেন যা করেছে। ঠিক আছে, তো আমরা চেষ্টা করব যে আমাদের দিক থেকে যতটা সম্ভব টাফ, যে প্রতিবারে আমরা এইভাবে চেষ্টা করি, কোয়েশ্চেন যদি টাফ হয় তাহলে যেভাবে প্রিপারেশন নিতে হবে সেইভাবে আমরা নেওয়ার চেষ্টা করব। যদি কোয়েশ্চেন সহজ আসে, আপনাদেরও সৌভাগ্য, আমারও দ্বিগুণ সৌভাগ্য। বোঝা গেল? এই সিচুয়েশন তো চেঞ্জ হবে না, কারণ আমরা কেউ কোয়েশ্চেন সেট করব না। তাহলে সিচুয়েশন এইটাই, আমাদের সামনে এই সিচুয়েশন আছে, এর মধ্যে থেকে আমরা আমাদের বেস্ট পারফরমেন্স কিভাবে দেব সেই চেষ্টাটা আগামী 6 মাস ধরে আমরা করব। আমাদের এইটুকুনি ডিউটি, কিন্তু সেই চেষ্টার মধ্যে যেন কোনো রকম ত্রুটি না থাকে, তাহলেই হবে। ঠিক আছে, আর বলুন, আর যদি কিছু বক্তব্য থাকে বলতে পারেন, কিছু যদি শেয়ার করার থাকে এই পরীক্ষা সংক্রান্ত, মানে যারা নতুন যারা বন্ধু রয়েছেন তাদের এই 2023-এর যে পরীক্ষা সেই সম্পর্কে যদি কোনো তিক্ত অভিজ্ঞতা হয়ে থাকে বাংলা পেপার দিতে গিয়ে, সেটা যদি কোনো বাংলা পেপার সংক্রান্ত যদি কিছু হয় ল্যাঙ্গুয়েজ, সেটা শেয়ার করতে পারেন। বিশ্লেষণ মানে বর্ণটাকে যেভাবে মানে বর্ণটাকে ভাঙা, এটা যদি একটু হ্যাঁ, এটা আমরা বুঝিয়ে দেবো, এটাও করে দেবো। বর্ণটাকে ভাঙার জন্য আসলে আমরা এখানে যেটা করেছি,
ওকে, আপনি এর আগে কি কোথাও পড়েছিলেন, কোনো কোচিং কি পড়েছেন এর আগে? না না, এর আগে বেশ, কোথাও কোচিং বর্ণ বিশ্লেষণ নিয়ে আলাদা করে কিছু ভেবেছিলেন, মানে বিশেষ কিছু করে প্র্যাকটিস করা বা কোনো কিছু? কোথাও সেরকম নেই স্যার। সেরকম কিছু হয়নি। আমরা এখানে দুটো স্টেপে করি। দুটো স্টেপ কি কি? প্রথমে বর্ণ বিশ্লেষণ মানে কি? বর্ণ বিশ্লেষণ মানে যেগুলো একা একা যারা রয়েছে, বর্ণ যখন একটি যখন থাকবে তখন তো কোনো অসুবিধা নেই, যুক্ত বর্ণ ভাঙার ক্ষেত্রে অসুবিধা হয়, তাই তো? ওইটাই তো অসুবিধা। যুক্ত বর্ণ ভাঙার ক্ষেত্রে আমরা এখানে যেটা করি সেটা, এই যারা রয়েছেন পুরনো বন্ধু যারা, তারাও জানেন, আমরা একটা চার্ট দিয়ে দিই যুক্ত বর্ণ বাংলা ভাষায় কত রকমের হতে পারে। ওই চার্টটা যদি আপনার সঙ্গে থাকে তাহলেই কাজ অর্ধেক হয়ে গেল। মনে আছে তো সবার? ওটি রয়েছে তো সবার কাছে, যুক্ত বর্ণ, বাংলা যুক্ত বর্ণ? দেখে নেবেন ব্যঞ্জন বর্ণ যেগুলো দিয়েছিলাম, যুক্ত বর্ণ। তো ওই চার্টটা হাতের কাছে রাখতে হবে। আর দ্বিতীয় হলো, বর্ণ বিশ্লেষণ কিন্তু একদিনে হবে না, এটা একটা কন্টিনিউ প্রসেস। কারণ বর্ণ বিশ্লেষণ ওইভাবে হয় না। বর্ণ বিশ্লেষণ, ধরুন আমি বলে দিচ্ছি যে আমাকে ললিত লবঙ্গ লতিকা, একটি শব্দ দিলাম, ললিত লবঙ্গ লতিকা। এই ললিত লবঙ্গ লতিকা যখন বলবো, আমি যখন বলছি তখন আমার যে কান, এই কানটা কিন্তু প্রত্যেকটা বর্ণ সম্পর্কে সচেতন, কারণ আমি অভ্যাস করেছি, আর কিছুই না। তো আপনিও যখন অভ্যাস করবেন না, তখন এই যে ললিত লবঙ্গ লতিকা, এটা আপনার পড়ছেন এবং বর্ণগুলো আপনা আপনি বিশ্লেষণ হয়ে যাবে, আলাদা করে করতে হবে না। ললিত যখনই বলছি, লয়ের সঙ্গে কি আছে? লয়ের সঙ্গে কোনো ধরনের স্বর আছে কি নেই? আছে। লিয়ের সঙ্গে তো হ্রস্ব ইকার তো রয়েছে, তয়ের সঙ্গেও রয়েছে ও। ললিত আমরা জানি অ এর বিকৃত রূপ হচ্ছে ও, অ আছে। তাহলে সব কটাই ললিত, ল ও, লি ই, ত অ, ললিত। ল অ, ব, বয়ের সঙ্গে কি রয়েছে? ব অ, উঙ, গ অ, লবঙ্গ, ল ও, লি ই, লো ও, তি ই, কা। এই তো হয়ে গেল। এটা আপনাদেরও, যার কারোর হয়ে যাবে, 5-6 পারবে, সেসব বাচ্চারাও করতে পারবে, জাস্ট প্র্যাকটিস, আর কিচ্ছু না। সমস্যাটা যেখানে দেয়, সমস্যা হচ্ছে উচ্ছ্বাস। যদি স্বর থাকে, স্বরের সঙ্গে তো আর কোনো স্বর বসাতে হবে না, ব্যঞ্জন থাকলে দেখতে হবে ব্যঞ্জনের সঙ্গে কোনো স্বর আছে নাকি। উচ্ছ্বাস, উ, চ, ছ, অন্তস্থ ব, অ, মানে আ, আকার আছে যেহেতু, আ, ছ, অ, এই উচ্ছ্বাস হয়ে গেল। উজ্জ্বল, উ, জ, বর্গীয় জ, বর্গীয় জ, অন্তস্থ ব, আ, ল, অ, হয়ে গেল উজ্জ্বল। এই এটা আমি যেমন এরকম মুখে মুখে করছি, আপনিও পারবেন, হার্ডলি একটুখানি, মানে জাস্ট ওটা প্র্যাকটিস করা, আর কিচ্ছু না। দুদিনও লাগবে না, কিন্তু আপনার প্র্যাকটিসের উপর নির্ভর করছে, এটা আপনি কি কতটা ডেডিকেশন নিয়ে প্র্যাকটিস করছেন, আর কিছু না। আমার এখন পড়াতে পড়াতে এটা হয়ে গেছে, কারণ এটা নিয়ে থাকতে হয় ম্যাক্সিমাম সময়, এটা হয়ে গেছে। এটা আপনিও পারবেন, যে কেউ পারবে, ম্যাজিকের কোনো ব্যাপার নেই, প্র্যাকটিস। কেমন? তখন দেখবেন এটা যখন হয়ে গেল, এই যে এখানে যেমন রয়েছে, ও এখানে আবার মনে রাখতে হবে যে যেগুলো তৎসম শব্দ, সংস্কৃত শব্দ রয়েছে বা তদ্ভব শব্দ, সেগুলো শেষে শর্টটা ব্যবহার করা হবে। যেমন আকাশ, আকাশ যখন আমি লিখবো, আকাশের সঙ্গে কিন্তু একটা বিষয় আছে, যখনই আমরা নাউন ওয়ার্ড লিখি না, ঠিক আছে, উত্তম পুরুষ, মধ্যম পুরুষ, প্রথম পুরুষ, এক বচন, দ্বিবচন, বহু বচন, সংস্কৃতে এক বচন, দ্বিবচন, বহু বচন, তিনটে বচন আছে। আচ্ছা মনে আছে আপনারা সংস্কৃত ছিল তো প্রত্যেকেরই, তো অ্যাটলিস্ট 7-8 তো ছিলই। ওই সূত্রটা মনে আছে? শব্দরূপের সূত্র মনে আছে? সু ঔ যশ অম্ম ঔষস টাভ্যাম বিশ যশিভ্যাম ভ্যাস, মানে যেটা, এটা হচ্ছে সূত্র, আর শব্দরূপ হচ্ছে নর নরৌ নরাহা। এই যে নরাহা, ন র, রয়ের সঙ্গে একটা বিসর্গ রয়েছে, নরহ, নরৌ নরাহা।
সুতরাং আমাকে যদি বলে বাংলায় যদি নর লেখা থাকে বা নরনারী যাই বলি না কেন, এখানে কিন্তু লেখার সময় কি বলতে হবে, এখানের সঙ্গে কিন্তু একটাই অকার আছে, উচ্চারণ নাই হতে পারে কিন্তু অকার আছে। কারণ এই মূল শব্দটা কি সংস্কৃত শব্দ, সংস্কৃত শব্দে এক বচনে কি হয়, প্রথমা বিভক্তির এক বচনে নর শব্দের শেষে ওই বিসর্গ আছে, মানে ওর সঙ্গে এক আছে, অ আছে, নরহ, উচ্চারণটা নরহ, অর্থাৎ ওর সঙ্গে অ আছে। কিন্তু এটা যদি বলে প্লাস্টিক, প্লাস্টিকের কিন্তু প্লাস্টিক কহ নেই, শুধু প্লাস্টিক, কারণ এটা বিদেশি শব্দ। প্লাস্টিক যখন আমরা লিখবো কয়ের শেষে অ লিখবো না, কারণ প্লাস্টিক শব্দটা এটাকে বলা হয় প্রতিবর্ণীকরণ, খাতায় লিখে নিন। এটা ইংরেজি ভাষা, ইংরেজি ভাষাকে জাস্ট আমি রোমান থেকে বাংলা অক্ষরে লিখেছি, এটাকে বলা হয় বর্ণটা কি হয়েছে, প্রতিবর্ণ হয়েছে, মানে বর্ণটা উল্টে গেছে, বর্ণটা পরিবর্তন হয়েছে, শব্দের কোনো পরিবর্তন হয়নি। প্লাস্টিক প্লাস্টিক বাংলাতেই লিখছি, সুতরাং কয়ের শেষে ইংরেজি শব্দে তো আর কে এর পরে তার কোনো স্বরবর্ণ বসে না, তাই জন্য প্লাস্টিক লেখার সময় কয়ের সঙ্গে হসন্ত টেনে দেবো, এরপরে কোনো অ বসাবো না। কিন্তু নর লেখার সময়, আকাশ লেখার সময়, আম লেখার সময় কি করব, হসন্ত টানবো না, অ লিখবো। বোঝা গেল? এই হলো বর্ণ বিশ্লেষণ, শুধু এইটুকু মনে রাখতে হবে, বাকিটা প্র্যাকটিস। ঠিক আছে? এই আম লেখার সময় অ কেন হবে স্যার? আম তো, আমরা কি আমও বলি? আমরা তো আমি বলি, ওটা তো আম বলি রুদ্ধ। না, আম বলি না, আমটা কোন ভাষা থেকে আসছে, তদ্ভব শব্দ না? হ্যাঁ, তাহলে বিদেশি শব্দের ক্ষেত্রেই একমাত্র হসন্ত বসবে, মানে স্বরান্ত শব্দ হবে, বিদেশি এই ব্যঞ্জনান্ত শব্দ যাকে হলন্ত শব্দ বলে, ওই যে যেমন প্লাস্টিক, বোতল, এগুলো সব বিদেশি শব্দ, ব্যাটারি, কম্পিউটার, এগুলো সব বিদেশি শব্দ। কিন্তু ওই যে যদি বলি হচ্ছে দেহাবশেষ, এর শেষে অ বসবে, কারণ শেষ শব্দটা কি হচ্ছে, তৎসম শব্দ। ফল তৎসম শব্দ, কেমন? এই আর এবার কিন্তু প্রথম থেকেই শব্দ ভান্ডারগুলো একদম পুরো ঝাড়া মুখস্থ করে শুরু মানে ফেলবেন, কোনো ব্যতিক্রম নয়, কোনো নো এক্সেপশন। প্রথম থেকে আছেন, প্রথম থেকেই শব্দ ভান্ডারগুলো তৈরি করে ফেলবেন। শব্দ ভান্ডার মুখস্থ করবার জন্য যা যা দিয়েছি, যা যা দিয়েছিলাম মুখস্থ করবার জন্য আমি প্রথমেই দিয়েছি। ওটা তো উনি সরিয়ে দিয়েছেন না, ওইটা গড়বড় লাগে। ওই অ্যাপ্লিকেশনে কি সুন্দর সোজা মানে সব সাজা ছিল, ওটা তো নেই, ওটা তো উনি এখন ডিলিট করে দিয়েছেন। ভালো হয়েছে, মানে টাকা দেওয়ার পর আবার হবে আর ঠিক কি। আছে, কেউ খুব ভালো আছে, ক্লাস শুরু হওয়ার পরের কথাই বলছি। হ্যাঁ, ওগুলো প্রথম থেকেই দিয়ে দেবো, কেমন, যেগুলো মুখস্থ করতে হবে। আচ্ছা, এটাও একটা মানে লোড অফ আর কি বলা যেতে পারে, বা খানিক বোঝা কমবে। সেটা কি, ব্যাকরণে যা আছে সব কিন্তু আমাদের মনে রাখার মতো নেই, কিছু আছে মুখস্থ করা। কি কি মুখস্থ করব? পদান্তর মুখস্থ করব, এক কথায় উত্তর মুখস্থ, মানে এক কথায় প্রকাশ মুখস্থ করব, বিপরীত শব্দ মুখস্থ করব, লিঙ্গ পরিবর্তন মুখস্থ করব, কেমন? এগুলো সব মুখস্থ করার। সমার্থক শব্দ মুখস্থ করব, সমচ্চারিত ভিন্নার্থক শব্দ মুখস্থ করব, এগুলো সব মুখস্থ করার। তো এগুলো আপনাদের আগেই দিয়ে দেবো, করতে থাকুন এবার মুখস্থ। ঠিক আছে? আর বলুন, আর কারো কোনো জিজ্ঞাসা আছে? আমাকে কোনো প্রশ্ন করতে চান কি ব্যাকরণ সম্পর্কে? আমাকে কোনো প্রশ্ন করতে পারেন। মানে ঠাকুর শ্রী রামকৃষ্ণ বলেছিলেন যে যাকে গুরু করবি, গুরুকরণ করার আগে গুরুকে আগে বাজিয়ে নিবি, যে আদেও সে তোর গুরু হওয়ার যোগ্য কিনা। তো চাইলে আমাকেও প্রশ্ন করতে পারেন, আমি একদম এই ব্যাপারে একদম মানে খোলা মনের মানুষ। আমার কাছে পড়ার আগে আপনি নিশ্চিত হয়ে নেবেন যে আদৌ আমি পড়াতে পারবো কিনা আপনাকে, সেটাও করতে পারেন, কোনো অসুবিধা নেই। তবে যা বাজানোর, যা পরীক্ষা করার, পড়া শুরু করার আগে, পড়া শুরু করার পর কিন্তু যেভাবে বলবো সেইভাবে কিন্তু চলতে হবে, কেমন? তাহলে দেখবেন আপনি বুঝতেও পারবেন না কখন, যদি কারোর ব্যাকরণে যদি কারোর সমস্যা থাকে, আস্তে 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 মোটামুটি আমাদের যে টাইম ডিউরেশন যেটা আছে, যদি থাকেন আমাদের সঙ্গে, দেখবেন
আমি যেভাবে পরপর যেমন বলবার চেষ্টা করছি ব্যাকরণের এক একটি সূত্র বা উদাহরণ, আপনারাও মুখে মুখে করে দেবেন। এরকম এরকম এর জন্য কোনো খাতা কলম লাগবে না, বই লাগবে না, মুখে মুখে হয়ে যাবে। কিন্তু প্রক্রিয়াটা ফলো করতে হবে, আর সময় দিতে হবে ব্যাকরণে। ব্যাকরণের সময় ছাড়া কোনো উপায় নেই, সময় দিতেই হবে ব্যাকরণে। এই ঠিক আছে, দেখুন আর যদি কারো কিছু বলবার থাকে বলতে পারেন, অথবা আমরা লিভ করতে পারি, দেখে নিন। আচ্ছা, মৌলিক স্বরবর্ণের সংখ্যা কটি? মৌলিক স্বরবর্ণের সংখ্যা। মৌলিক ধ্বনি স্বরধ্বনির সংখ্যা কটি? মৌলিক স্বরধ্বনির সংখ্যা 7টি। বোঝা গেল? এটা তো আমরা শিখেছি, মৌলিক স্বরধ্বনি, মৌলিক স্বর যাকে বলা হচ্ছে 7টি। বর্ণ কটি? বর্ণের সংখ্যা 6টি। কারণ ওই যে এ, অ, জফলা, আকার, ওটার কিন্তু বাংলায় কোনো নিজস্ব কোনো বর্ণ নেই। সুতরাং যদি বলা হয় ধ্বনি তাহলে হবে 7টি, যদি বলা হয় বর্ণ তাহলে হবে 6টি। ঠিক আছে, ঠিক আছে, তাহলে এই পর্যন্ত রইল। কেমন? নেক্সট ক্লাসে আবার দেখা হচ্ছে। সবাই খুব ভালো থাকবেন। গুড নাইট, গুড নাইট সকলকে, গুড নাইট।